সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1312তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে মোহাম্মদ আতিক হোসেনের জীবনের আটকে ওঠার মতো ভালোবাসামুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কক্সবাজারের জেলের সঙ্গে পরীর বাস্তব প্রেম কাহিনী। এই গল্পটা শুধু যে একটা প্রেম কাহিনী তা নয়, কিন্তু এই গল্পটা এইরকম একটা গল্প, রীতিমতো আটকে ওঠার মতো একটা গল্প। এই জীবনের গল্পের অনুষ্ঠানে আমি এই ধরনের ভৌতিক গল্পগুলো অনেকেই রেকর্ড করেছি, কিন্তু আজকের এই গল্পটা সত্যি ব্যতিক্রম ধর্মী, স্মৃতিতে ধরে রাখার মতো এক আশ্চর্যজনক ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত কক্সবাজারের ভাই আতিক হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আতিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আতিক হোসেন। আমার বাড়ি সমুদ্রনগরী কক্সবাজার। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন, রয়েছে আমার দাদা দাদি। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা কক্সবাজার শহর থেকে অনেক দূরে সমুদ্র ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন জেলে হবার পরেও আমার বাবার নিজের একটা ট্রলার আছে, যে ট্রলার দিয়ে আমার বাবা সমুদ্রে মাছ ধরে। এর সাথে আমার বাবার আরও কয়েকজন বন্ধুবান্ধব আছে, তারা সবাই মিলে সমুদ্রে মাছ ধরে এবং মাছ ধরার পরে আমাদের পরিবারটা চালায়। ছোটোবেলা থেকেই প্রচুর সুখে শান্তি আর আরাম আয়েশেই আমার শৈশবের দিনগুলো কাটে। আমার আর কোনো ভাই না থাকায় বাবা মা দাদা দাদি উভয় আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের ভালোবাসায় আমি ছোটোবেলা থেকেই একটু বেপরোয়া হয়ে পড়ি। ঠিকঠাক মতো করে পড়াশোনা করি না এবং কোনোভাবে আমি স্কুলে যেতাম না, মানলেও যেতাম না এবং এলাকার খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশতে শুরু করি। আমাদের এলাকাটা ছিল উখিয়ার মধ্যে। তো উখিয়া ওই টেকনাপুর ওই দিকটাতে দেখা যায় যে বেশিরভাগই আপনার বিভিন্ন ধরনের মালামাল পাচার হতো, বার্মা, ইন্ডিয়া, এদিকে ওইদিকে। এবং এক পর্যায়ে আমি তখন ওই মালামাল পাচারকারীর সাথে জড়িয়ে পড়ি। খুব ছোট বয়সে আমি তখন মাদক সহ শুরু করে বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র এখান থেকে ওখানে আদান প্রদান করতাম এবং তার বিনিময়ে কিছু টাকা পেতাম। আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে অনেক মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আমাকে পড়াশোনা করাবে। আমাদের এলাকার 8-10টা সাধারণ মানুষের মতো আমার জীবন হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি আমার বাবার কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি। বাবার দেখা ওই স্বপ্নগুলোকে আমি ধূলিসাৎ করে বেপরোয়া জীবনযাপনে করতে থাকি। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমাদের এলাকাতে, আমাদের উখিয়ার ওই থানাটার মধ্যে একজন নতুন ওসি সাহেব নিয়োগ হয়, যিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উনি দাবি করে এবং উনি আমাদের এলাকাতে যত মাদক ব্যবসায়ী ছিল, যারা মাদক চোরা কারবারি করত, একে একে প্রত্যেকেই জেলের কুঠুরিতে ঢুকিয়ে ফেলে এবং আমরাও ওনার ওই লিস্টের মধ্যে পড়ে যাই। আমি একা ছিলাম না, আমার সাথে আরও 3-4 জন মতো আমার বন্ধুবান্ধব ছিল। আমরা তখন এই কারবারি করতাম বা মাদক আনা নেওয়া করতাম। তো উনি তখন মাদকে জিরো টলারেন্স করে এবং কেউই আর মাদক ব্যবসা করতে পারে না। যারা মাদক ব্যবসা করতো, মাদকের সাথে জড়িত ছিল, তারা তখন বিভিন্ন ধরনের অন্য কাজের সাথে জড়িয়ে গেল। তিনি আর কাউকেই এই থানার বা এই জায়গার মাদক ব্যবসা করতে দিবে না। একটা পর্যায়ে আমি তখন মোটামুটি অনেকটাই গরিব হয়ে গেলাম বলতে, আগে তো মোটামুটি আমার কাছে টাকা পয়সা ছিল, যেটা দিয়ে আমি ঘুরতাম, ফিরতাম, খাইতাম বা মাদক ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতাম, নিজেও মাদক সেবন করতাম। একটা পর্যায়ে দেখা গেল আমার হাতের অবস্থা যথেষ্ট পরিমাণের খারাপ হয়ে গেল। আমি ঠিকমতো চলতে পারি না, খেতে পারি না। ওই সময়ে আমি তখন আমার আব্বার কাছে হাত পাততে শুরু করি যে আমি ঠিকঠাক মতো চলতে পারি না, আমার চলার মতো টাকা নেই, খাওয়া দাওয়া করার মতো টাকা নেই, আমার কিছু টাকা দেন। কিন্তু আমার বাবা কোনোভাবে আমাকে আর টাকা দেয় না। বাবার কাছে আমি যদি 100 টাকা চাই, তো বাবা আমাকে 20 টাকা দেয়। বাবা আমাকে কোনোভাবেই টাকা দেয় না এবং বাবা আমাকে তার কাছে প্রশ্রয়ও দেয় না। প্রচণ্ড রকমের অপমান, অবজ্ঞা থেকে শুরু করে বাবা ঠিক যেভাবেই পারতেছে এইভাবে আমাকে অপমান করতেছে বা আমাকে কোনো টাকা পয়সা দেয় না। আমি সিগারেট খাওয়ার মতো টাকাও তখন আমার কাছে নাই।
বন্ধুবান্ধবরা মিলে তখন চিন্তা করলাম যে কি করা যায়। সবাই একদিন হঠাৎ করে বলতে আসে যে আতিক একটা কাজ করি, তোর বাবা তো প্রতিদিন ট্রলার নিয়ে যায় না, মাঝে মাঝে রাতের বেলায় তোর বাবার ট্রলার সমুদ্রের পাড়ে বাঁধাই থাকে। যেদিন রাতে তোর বাবা সমুদ্রে ট্রলার নিয়ে যাবে না সেদিন রাতে আমরা সবাই ট্রলার নিয়ে সমুদ্রে নামবো এবং যাই কাচিকুচি যাই মাছ পাই এগুলো বিক্রি করে অন্তত সিগারেট খাওয়ার মতো টাকাটা তো হবে, তাই না? আমি তখন বললাম যে হ্যাঁ, এই আইডিয়াটা একেবারে খারাপ না, মোটামুটি ভালো এবং বুদ্ধিমান একটা আইডিয়াই দিয়েছিস। কিন্তু আমার কথা হচ্ছে, এখন যদি আমি আমার বাবাকে বলি যে বাবা আমি ট্রলার দিয়ে মাছ ধরতে যাবো, আমাকে ট্রলারটা দেন, বা আমি যদি নিয়ে যাই, বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু বাবা আমাকে আস্থা রাখবে না। আর এই কথা আমার বাবাকে বলা যাবে না। তো সবাই তখন বলতেছে যদি নাই বলে তাহলে ইঞ্জিনের চাবি কীভাবে পাবো? ইঞ্জিন রুমের চাবি যদি না পাই তাহলে ট্রলার চালাবো কেমন করে? আমি তখন চিন্তা করলাম যে কথা তো ঠিক, এবং একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমার বাবাকে না হয় নাই বলবো যে আমি ট্রলার নিয়ে যাব, কিন্তু আমার বাবা কোথায় চাবি রাখে এটা তো জানি, এবং কবে বাবা ট্রলারে মাছ ধরতে যাবে না সেই দিনগুলোও তো আব্বা 2-1 দিন আগে থেকে বলে দেয়। আমরা দিন তারিখ ঠিক করে রাখি, যেদিন রাতে আমার বাবা ট্রলার নিয়ে সমুদ্রে যাবে না মাছ ধরার জন্য, ঠিক সেদিন রাতে আমরা বন্ধুবান্ধব সবাই মিলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাব, এবং যে পরিমাণের মাছ পাই তা দিয়ে মোটামুটিভাবে বিক্রি করে আমরা আমাদের সিগারেট খরচটা অন্তত চালিয়ে যেতে পারবো। আর এর মাঝে যদি বাবার কাছে ধরাও খেয়ে যাই, চুরি তো আর করতেছি না, বাবার ট্রলার দিয়ে মাছ ধরতেছি, উনি হয়তো আমার গালাগালি করবে বা মারবে, এর থেকে তো আর বেশি কিছু না। সবাই তখন বলে যে হ্যাঁ আইডিয়াটা ঠিক আছে, আইডিয়াটা একদমই খারাপ না। এবার আমি সবার সাথে মিলে তখন সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম একদিন গভীর রাতে, বৃষ্টি ভেজা সমুদ্রের মধ্যে গভীর রাতে আমি তখন আমার বন্ধুদেরকে নিয়ে বাবার ট্রলার দিয়ে মাছ ধরতে রওনা দিলাম। তো আমরা একেবারে সাগরের মাঝখান পর্যন্ত যাই না, সাগরের মাঝখান পর্যন্ত যাই না, মোটামুটি একটা এরিয়া পর্যন্ত থাকে, ওখানে মাছ ধরে ওই মাছগুলোই বিক্রি টিক্রি করে কোনো রকমে চলতেছিলাম। এভাবে প্রায় মাস 3 মতো কেটে গেল, 3 মাসের মতো কেটে গেল। আমার বাবাও বুঝে কি বুঝে না, জানে কি জানে না আমি জানি না, কিন্তু আমার কাছে একবার মনে হয় আব্বা জানে যে আমি গোপনে গোপনে আব্বার ট্রলার নিয়ে গিয়ে মাছ ধরি, আবার মনে হয় যে আব্বার সম্ভবত জানেও না, তা আমি সঠিক না। এরকম করতে করতে একদিন হলো কি, আপনার সিগন্যাল আসলো, 10 নম্বর সিগন্যাল, সমুদ্রের মধ্যে কোনো রকমের ট্রলার নামতে পারবে না, মানে কোস্টগার্ড যারা আছে এরা কোনো রকমের ট্রলার সমুদ্রে ভাসতে দিবে না। ওই রাতে কোনো ট্রলার সমুদ্রে যাবে না, এবং মাছ ধরার ট্রলারগুলোকে 10 নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছিল। তো একটা বিষয় হয়তো আপনারা জানেন না, বা এটা বলা ঠিক হবে কি না আমি জানি না, তারপরেও বলি যে সময় ধরেন সমুদ্রে সিগন্যাল থাকে, সমুদ্রে অন্য কোনো ট্রলার নামতে পারে না, জোয়ার উঠে, তখন কিন্তু সমুদ্রে বেশি মাছ পাওয়া যায়, ওই সময়টাতে সমুদ্রে বেশি মাছ পাওয়া যায়। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতে তো সাগরে কোনো ট্রলার নামবে না, কোনো ট্রলার সাগরে নামবে না, এবং আমাদের এলাকা থেকেও না, আশেপাশে কোনো এলাকা থেকেও না। আজকে আমরা সাগরে ট্রলার নিয়ে নামবো, এবং আজকে নামলে পরে প্রচুর মাছ পাওয়া যাবে। যেহেতু আজকে 10 নম্বর সিগন্যাল কেউই নামবে না, শুধু আমরাই যাব, সো সাগরের সব মাছগুলো আমরাই ধরবো। তো এরকম করতে করতে যিনি পাহারা দেয়, মানে ট্রলার নামে কিনা দেখে বা যে পাহারা দেয়, আমরা প্রথমে তার সাথে কথাবার্তা বলি। সে তো জানে আমরা এলাকার একটু উশৃঙ্খল টাইপের ছেলে। তারে বলার পরে সে তখন বলে যে না, ট্রলারে নামা যাবে না, যদি বড় মহলের লোকেরা দেখে বা কেউ যদি নৌবাহিনী যদি দেখতে পায় তাহলে পরে ঝামেলা করবে। আমরা বললাম ঝামেলা করলে আমাদের সাথে ঝামেলা করবে, তোমার তো কিছু না ভাই, তুমি আমাদেরকে ট্রলার বের করতে দাও। তো ওর সাথে কথাবার্তা বলুন, তার আমাদের সাথে পারবে না। এক পর্যায়ে তখন বললো আমি জানি না। তো জানি না বলার পরে রাত্র প্রায় 11:30 কি 12টার দিকে আমরা তখন ট্রলার নিয়ে বেরিয়ে গেছি যে আজকে তো প্রচুর মাছ পাবো, কারণ যেহেতু আজকে 10 নম্বর সিগন্যাল, কোনো দিকেই কোনো ট্রলার নামে নাই, এবং ওই সময়টাতে মাছ অনেক উপরে আসে সিগন্যালের সময়গুলোতে। পরে জাল ফেলার পরে মোটামুটি ভালোই মাছ পাইলাম। রাত আনুমানিক 3টার দিকে ভাই হলো কি, আমাদের ট্রলারের মধ্যে একটা অন্যরকম জিনিস আমাদের ট্রলারে উঠলো। অন্যরকম জিনিস বলতে কি, এই সাইজের একটা পুতুল, সাইজটা ঠিক এরকমই হবে, এই সাইজের একটা পুতুল আমাদের ট্রলারের মধ্যে উঠলো, মানে আমাদের জালের মধ্যে উঠলো। এবং উঠার পরে এটা যখন উঠলো আমরা সবাই তখন একটু অবাক হয়ে গেলাম। ইতিমধ্যে আমরা কিন্তু অনেক মাছই ধরে ফেলছি, ইতিমধ্যে অনেক মাছ ধরা হয়ে গেছে, অনেক মাছ ধরছি। এবং এইটা উঠার পরে তখন সবাই একটু বলতেছিলাম যে এটা কি, এবং এতদিন ধরে মাছ ধরে এরকম জিনিস তো দেখি নেই, এর আগে তো এই টাইপের কোনো জিনিসই দেখলাম না, এইটা কি। এবং একজনে তখন কি করলো, আগুন দিয়ে এটা চেক করতে শুরু করলো, কারণ এটা চকচক করতে শুরু করলো স্বর্ণের মতো। তা আগুন দিয়ে চেক করার পরে ওর কাছে মনে হলো যে এটা স্বর্ণ, আবার স্বর্ণও না, মানে কিছুটা কালো হয়ে গেল, মানে ও আসলে ক্লিয়ার না যেটা স্বর্ণে কিনা, তবে জিনিসটা পুতুল।
এই টাইপের একটা পুতুল, এবং এইটা দেখলেই মনে হয় যেটা স্বর্ণের হবে। ওজনে সম্ভবত 2 কেজির মতো বা 1 কেজি বা তার চেয়েও আরেকটু বেশি হতে পারে, এরকমটাই মনে হচ্ছে। তো আমরা তো আর হাতে নিয়ে দেখলাম মোটামুটি ভালোই ভারী আছে, 1-2 কেজির মতোই হবে। এবং এইটা পাওয়ার পরে মানে আমি একটু মানে হয়ে গেলাম যে এটা কি আসলেই স্বর্ণ কিনা। পরে এটা পাইছি, পরে আমি বললাম যে এটা আপাতত রেখে দিই, এটা নিয়ে কালকে আমরা কথা বলবো, এটা আমার কাছে থাকুক। তো যেহেতু আমার বাবার টলার বা আমি ওদেরকে নেতৃত্ব দিই ওখানে যারা আছে সবাই রে, তো সবাই তখন আর আমার কথার বাইরে গেল না যে ঠিক আছে যেহেতু একটা জিনিস পাইছে এটা কালকে হচ্ছে ভাঙাভাঙি করা হবে, কিভাবে কি করা যায়। এরপরে এটা পাওয়ার পর আমি তখন এটা নিয়ে করলাম কি মানে এই ইয়েটা নিয়ে, পুতুলটা নিয়ে মাগরিব মানে আপনার ফজরে আজান দিল, আজান দেওয়ার পর আমরা টলার নিয়ে চলে আসছে, আইনা এক পিচ্চিরে দিয়া মানে পিচ্ছি বলতে আমাদের লোক আছে ওদেরকে দিয়া মাছ তখন পাঠাই দিয়া আমি তখন কি করলাম, এই আমার আব্বার টলারটা ওই সাগর পাড়ে বাঁধলাম, বাইরা সবাইরে বিদায় দিলাম। সবাই বলে যে ওই দেখি না পুতুলটা একটু দেখি। আমি বললাম না এখন দেখা যাবে না, পরে টাইম হলে দেখাবো, এখন দেখাবো না। এই বলে আমি তখন চলে যাচ্ছি, মানে এই পুতুলটা নিয়ে আমি তখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে তখন ফজরের পরপর হয়ে গেছে, মোটামুটি চারদিকটা ফর্সা হয়ে গেছে। ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে এটা চেক করব যে আসলেই এটা স্বর্ণ কিনা, আমাকে চেক করতে হবে। তো এটা স্বর্ণ কিনা চেক করার জন্য আমি তখন করলাম কি যে প্রথমত আমাদের পাশের গ্রামে একটা হিন্দু দাদা আছে, ওনার আবার স্বর্ণকারের দোকান আছে, ওনার কাছে কুষ্টি পাথর আছে। সকালবেলা বড় ওনার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে উনি আবার পূজা দেওয়ার জন্য ভোরে ভোরে ঘুম থেকে উঠে ওনাকে অনেক বলে টলে ওনার কাছ থেকে কোষ্টি পাথরটা নিয়ে আসলাম। আইনা আমি তখন এই পুতুলটার মধ্যে ঘষতে শুরু করলাম, এবং ঘষতে ঘষতে একটা পর্যায়ে আমি বুঝে গেলাম যে আসলে এটা স্বর্ণ, এইটা স্বর্ণ এবং এই পুতুলটা স্বর্ণের পুতুল। তখন আমার ভিতরটা কেঁপে উঠলো যে এখন আমি কি করব, আমি তো একটা স্বর্ণের পুতুল পেয়ে গেছি, এবং এই পুতুল তো যেভাবেই হোক আমাকে হাসিল করতেই হবে। এটা যদি আমি ওদেরকে জানাই যে এটা স্বর্ণের পুতুল, তাহলে তো ওরা এটা নিয়ে যাবে, আমার কাছ থেকে এটা নিয়ে যাবে। তাহলে কি করা যায়? আর যদি এটা আমি ঘরের ভিতরেও রাখি, তাহলে ওরা আমার ঘরে মানে আমার ঘরে খোঁজাখুঁজি করে ওরা আমার ঘর থেকে এটা নিয়ে যাবে। আমি ওদেরকে যদি বলি হারাই ফেলছি, ওরাও বিশ্বাস করবে না। আমি যদি বলি এটা স্বর্ণ না, এটা পিতল বা স্বর্ণের কালার, এটাও যদি বলি তাও ওরা এটা বিশ্বাস করবে না। ওরা আমার ঘরের ভিতরে অভিযান চালাবে এবং আমার ঘরে খুঁজে খুঁজে ওরা এটারে ঠিকই বের করবে, এবং বের করে ওরা আমার কাছ থেকে এটা নিয়ে যাবে। তো যেভাবেই হোক ওদের কাছ থেকে আমাকে এটা হাইড করতে হবে, লুকাইতে হবে। চিন্তা করতেছি কি করা যায়। কোনো না কোনোভাবেই আমি আর ঘর থেকে বের হইতেছি না, আমি ওটা নিয়ে বসে আছি। বিকালের দিকে আমার ওই বন্ধুবান্ধবগুলো সবাই আমার বাড়িতে আসছে, আয়সা বলতেছে যে আতিক বেরিয়ে আয় বলতেছে। আমি বললাম যে দেখ আমার জ্বর উঠছে, আমার জ্বর শরীরে এখন বেরোতে পারবো না, আমার শরীরে জ্বর আসছে। ওরা বলে তোর শরীরে হঠাৎ করে জ্বর আসলো, এই তুই জানালা খোল। পরে জানালা খুললাম, পরে ওরা সবাই জানালার সামনে আসছে। জানালার কাছে এসে আমার বলতেছে যে কিরে পুতুলটা কই? আমি বললাম পুতুল আছে। বলে তুই নাকি হিন্দু দাদার কাছ থেকে সকালবেলা কোষ্টি পাথর আনছিস? আমারে বলে। আমি তো ভাই অবাক, কিরে ওরা জানে কেমনে? আমি বললাম তোরা কেমনে জানলি? বলে শুনলাম আমরা গেছিলাম কোষ্টি পাথরের জন্য, এটা চেক করব। পরে দাদাই বলে তুই নাকি কোষ্টি পাথর নিয়ে আসছিস। আমি বললাম কোষ্টি পাথর আনছি। বলে কই? আমি বললাম চেক করছি এটারে, এটা স্বর্ণ না। ওরা বলতেছে দেখ এটা স্বর্ণ, আমরা দেখছি এটা স্বর্ণের পুতুল, এটা আমরা দেখছি, তুই বললে হবে? আচ্ছা এটা স্বর্ণ না হলে স্বর্ণ, না হলে না, দে আমাদের কাছে দে, আমরা এটা একটু পরীক্ষা করে দেখি। কোষ্টি পাথর যেহেতু আছে, তুই যেহেতু বলতেছিস স্বর্ণ না, তাহলে দে আমরা এটার একটু ডইলা দেখি। আমি বললাম এখন তোরা যা, আমি রাতে দিব না, রাতে নিয়ে আসবো যা। বলতেছে রাতে কেন? এখন দে, এখন দিলে তো সমস্যা কি? আমি বললাম দেখ আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর, আমি শোয়া থেকে উঠতে পারি না, কোনোভাবেই আমি এখন বেরোইতে পারবো না, আমার শরীরে ওই এনার্জি নাই যে আমি শোয়া থেকে উঠে আমি বাইরে যাব। বলা আচ্ছা ঠিক আছে, তাই তো শোয়া থেকে উঠে কোনো মতো দরজাটা খোলা, আমরা ভিতরে আসি, তা আমরা চেক করি। আমি বললাম না রে দোস্ত, এখন যা, আমি 8টার দিকে ওই বিলপাড়ের দিকে যাব, বিলপাড়ে আসিস, ওইখানে এসে আমি কোষ্ঠীপত্র নিয়ে যাবো, তোমরা চেক করো যা। তো ওরা যাবে না। পরে অনেক ঘেঁচঘেঁচি করার পর তারা তখন চলে গেল। চলে যাওয়ার পর আমি জানালা আটকে চিন্তা করতেছি এখন আমি কি করব, এখন আমার উপায়টা কি? কারণ ওদেরকে না হয় কোনো রকমে বলে কই না হয় ওদেরকে আমি বিদায় করলাম, ওরা চলে গেল। কিন্তু এই কোষ্টি পাথর দিয়ে তো আমি এটা চেক করছি, এটা তো স্বর্ণের, আমি তো এটা লুকাইতে পারবো না। এটা যেখানেই লুকাই, যেভাবেই লুকাই, ওরা কিন্তু আমার ঘর থেকে খুঁজে বের করে ফেলবে। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো কি, আমার মানে বড়দাদার কবর আছে, মানে আমাদের বাড়ির পিছনেই আমার বড়দাদার কবর আছে, কবরস্থান। ওইখানে আবার মানুষজন খুব বেশি যায় না, মানে ওই জায়গাটা একটু মানে পরিত্যক্তর মতো আর কি। কবরস্থান তো বুঝেন, সবাই একটু ওখানে একটু কম যায়। আমি চিন্তা করলাম বড়দাদার কবরের পাশে আমি একটা গর্ত করে এই পুতুলটা লুকিয়ে রাখবো। বড়দাদার কবরের পাশে আমি একটা গর্ত করে পুতুলটা লুকিয়ে রাখবো এবং ওদেরকে বলবো যে পুতুল তো পাই না,
আমি কোষ্টি পাথর দিয়ে চেক করছিলাম, চেক করার পর এটা পাই না। আমাদের বাড়িতে তো অনেক পিচ্চি টিচ্চি আসে, অনেক ছোটো বাচ্চা টাচ্চা আসে, মনে হয় কেউ নিয়ে গেছে। এইটা বললে আমি ওদেরকে একটা গুয়া মিল দিয়ে দেবো, একটা গুয়া বুঝ দিয়ে দিব, এবং আমি এটা পরে বিক্রি করে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। কারণ 2 কেজি স্বর্ণ তো বুঝতেই পারেন আমি টাকার পাহাড় দিয়ে ফেলবো। এরকম একটা পরিকল্পনা করে আমি তখন করলাম কি, মাগরিবের আজানের পরে উইঠা গিয়া ওই বড়দাদার কবরের পাশে গর্ত করে, মোটামুটি অনেকটা গর্ত করছি, অনেকটা গর্ত করে পলিথিন পেঁচাইয়া খুব সুন্দর করে যত্ন করে এই পুতুলটারে আমি গর্তের মধ্যে রাইখা উপর দিয়ে মাটি দিয়ে দিছি, এবং মাটির উপরে আমার বড়দাদার কবরের পাশে যে প্লাস্টিক আছে ওই প্লাস্টিকটা আবার টাইনে দিছি। টাইনে দেওয়ার পরে 7টা কি 7:30 দিব, ওই সময় মোবাইল ফোন টোন নাই, মানে এটা আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। তো দেখা যায় যে বিলপাড়ের ওখানে গেলাম, বিলপাড়ে গেছি, যাই দেখি যে সবাই বসে আছে। সবাই বলে, কিরে আতিক এত লেট করলি কে? আমি বললাম, দেখ আমার শরীর ভালো না, জ্বর, আমি হাঁটতে পারি না, খুব কষ্ট করে আসছি, তা কি বলবি বল। পরে বলে, কি বলবো মানে? কি বলবো বুঝলাম না, দে পুতুলটা দে, কোষ্টি পাথর দিয়ে চেক করি এটা স্বর্ণ কিনা। আমি বললাম, বেটা তোরা আমারে বিশ্বাস করস না, আমি সকালে ভোরে দাদার কাছ থেকে কোষ্টি পাথর আইনা আমি এটারে গুইসা দেখছি, এটা রং উঠে যায় বেটা, এটা স্বর্ণ না। সবাই বল, আচ্ছা ঠিক আছে, তুই চেক করছিস ভালো কথা, তা আমরা চেক করলে সমস্যা কি, আমাদেরকেও দে, আমরা একটু চেক করি। আমি বললাম, না রে দোষ, আসলে কি বলবো, বিশ্বাস কর, আমি তো সকালবেলা ওইটা যখন দেখলাম এটা কোষ্টি পাথর দিয়ে চেক করে যখন দেখলাম যেটা স্বর্ণ না, তখন এটার প্রতি আমার কোনো গুরুত্ব যেন টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে গেছি। এখন আমি, তোরা বিকালবেলা গেলি তো, আমার কোনো খবর টবর ছিল না, একটু আগে আমি শোয়া থেকে উঠছি, ওইটা দেখেছি টেবিলের উপরে নাই। ওরা আমার বলে, নাই মানি? আমি বললাম, নাই মানি নাই, টেবিলের উপরে খুঁজে দেখলাম যে এটা নাই। সবাই বলতেছে, এটা তুই কী বলতেছিস, এটা কি তোর মুখের কথা, তুই বললে হলো নাই? আমি বললাম, আরে বেটা আমাদের বাড়িতে প্রচুর পোলাপাইন আছে, এই বাড়ির ওই বাড়ির সব পোলাপাইন তো আমাদের বাড়িতেই আসে, আড্ডা মারে, আমার আব্বা রেডিও মেডিও আছে, গান টান শোনে, তো এই মনে হয় কোনো পিচ্ছি নিয়ে গেছে। ওরা আমারে বলতেছে, দেখ আতিক, তুই আমাদেরকে যেটা বুঝাইবি আমরা সেটা বুঝবো, তা কিন্তু নয়, আমাদেরকে এটা দেওয়াই লাগবে, আমরা জানি এটা স্বর্ণ, এবং তুই এটা এখন মেরে দেওয়ার একটা পরিকল্পনা করতেছিস। আমি তখন বললাম, তোদের সাথে এত বছর ধরে চলাফেরা করি বেটা, তোরা আমার বন্ধু মানুষ, আমি তোদের সাথে মিথ্যে বলবো? আমি কেন মিথ্যে বলতে যাব? এইটা আমার ঘরের সামনে ছিল, টেবিলের উপরে ছিল, আমি পরে গিয়ে এটা আর পাই নাই। ওরা সবাই তখন মুখ কালো করে ফেলছে, কালো করে সবাই তখন বলে, আচ্ছা ঠিক আছে তুই থাক, আমরা চলে যাই। এরকম করে আমার এইখানে রেখে ওরা তখন চলে গেছে, সবাই উঠে চলে গেছে। ওরা 6 জন ছিল, 6 জন উঠে এখান থেকে চলে গেছে, আমি সহ 7 জন, 6 জন চলে গেছে। যাওয়ার পর ওখানে বসে বসে চিন্তা করলাম, ওদের সাথে বহুদিন ধরে চলি তো, ওদের কথাবার্তার ধরন থেকে যেটা বুঝলাম যে না, ওরা আসলে এত সহজে ছাড়বে না আমারে, এত সহজে ছাড়বে না, এবং আমার এই কথাটা ওরা মোটেও বিশ্বাস করে নাই, আমি যে মিথ্যে বলেছি ওরা এটা বুঝে গেছে। তো যাই হোক, ওরা চলে গেছে, আমি রাতের বেলায় আসছি, আসার পরে আমি রাতের বেলায় বাড়িতে আসছি, শুয়ে গেছি। সকাল 7:30 কি 8টার দিকে আমি ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনে বসে আছি। হঠাৎ করে ওরা আসছে সবাই, আয়সা বলতেছে, আতিক চল মেম্বারের কাছে যাব। আমারে বলে, আমি বললাম, মেম্বারের কাছে? মেম্বারের কাছে কেন যাবো, মেম্বারের কাছে কী কাজ? বলে, তুই আমাদের স্বর্ণ মাইরে দিবি আর আমরা কিছু বলবো না, তা কি হয় নাকি? চল মেম্বারের কাছে যাই। আমরা মেম্বারের কাছে বিচার দিছি, মেম্বার বলছে তোরা নিয়ে যাওয়ার জন্য। আমি তখন বললাম, আরে বেটা, খেলনা একটা জিনিস, এটা পোলাপানি নিয়ে চলে গেছে, কই পালাই দিছে না কি হয়েছে না হয়েছে, আর তোরা আমার মেম্বারের কাছে নিবি বেটা, এটা তোকে লাগবো? বলে, অবশ্য। ওরা বলতেছে, হ্যাঁ লাগবে। আচ্ছা ঠিক আছে, তোকে যদি লাগে তাহলে আমার বিকাল পর্যন্ত সময় দে, কোন পোলায় নিয়ে গেছে আমি এটা আমার বাড়িতে খুঁজে বের করে এনে দিব, যা আমার বিকেল পর্যন্ত সময় দে। সবাই তখন বলতেছে যে আচ্ছা যা, তোরে বিকাল পর্যন্ত সময় দিলাম, তুই বিকেলের মধ্যে এটা বের করে দিবি, যদি বিকালের মধ্যে বের করে দিতে পারিস তাহলে কোনো ঝামেলা নেই, যা সব মাপসাপ হয়ে যাবে, আর যদি বিকেলের মধ্যে বের করে দিতে না পারিস তাহলে আমরা কিন্তু অন্য স্টেপে যাব, এটা বলে। তাই আমি বললাম, ভাই তোরা যা তো, তোদের সাথে আমার কথা বলতেই ভালো লাগতেছে না, ইচ্ছেই করতেছে না। এই বলে ওদেরকে কোনো রকমে আমার বাড়ি থেকে আমি বিদায় করলাম। বিদায় করে দেওয়ার পরে আমি বসে বসে চিন্তা করতেছি, এখন কি করবো রে ভাই, সকালবেলা ওরা যেভাবে আমার ধরছে, এখন আমি কি করব? আমার তো ভাই বাঁচার কোনো উপায় নেই, আমি এভাবেই শুয়ে আছি, সারাটা দিন কাটাই দিছি। আপনার মাগরিবের আজানের পরে 6টা আবার আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে এসে বলতেছে, আতিক উঠ, কই পাইছিস? আমি বললাম যে না, পাই নাই। বলে, কে নিয়ে গেছে? আমি বললাম, দেখ আমি আমার পাড়ার সমস্ত পোলাপাইনটা জিজ্ঞেস করছি, এখন কে নিয়ে গেছে? এটা একটা পুতুল বেটা, পোলাপাইনের ইমোশন, এখন পোলাপাইনের আবেগী জিনিস নিয়ে গেছে, অনকে আমার এটা দিব, আমার তো কেউ দেয় না। আমি অনেকের কাছে চাইছি, অনেকের কাছে বলছি, ওরা বলে কেউই নেয় না। এখন আমি কি করবো বল, জিনিসটা হারাই ফেলছি।
পরে আমারে বলে, তুই জিনিসটা হারাই ফেলছিস বেটা, তুই আমাদেরকে ধোকা দেস, আমরা তোর বন্ধু, তোর সাথে আমরা চলাফেরা করি, আমরা তোরে চিনি না। আমি বললাম, দেখ বন্ধু, এটা হারাই ফেলছি, তোর আমারে ফাঁসি দেস, জেল দেস, যাই দেস, আমি মাইনে নিতে রাজি আছি, কিন্তু আমি এটা হারাই ফেলছি, এখন আমি কি করব? পরে বলে, ঠিক আছে, তুই হারাই ফেলছিস, তুই কালকে 10টা বাজে মেম্বারের বাড়িতে আসবি, মেম্বারের বাড়িতে তুই 10টা বাজে আসবি, তোর নামে আমরা বিচার ডাকছি। আমি বললাম, হারানো জিনিস নিয়ে বিচার ডাইকা লাভ কি, যেটা হারাই গেছে এটা আমি দিমু কোত্থেকে? বলে, তুই 10টা বাজে মেম্বার বাড়িতে আসবি, এটা পরে আলোচনা, যা। এই কথা বলার পরে 10টার দিকে আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই বেটি, ওদের টেনশানে যে শালারা তো কী না কী করে বসে, এখন আমি কি জানি কোন একটা বিপদে পড়ে, যে আল্লাহ জানে কোন মহাবিপদে আমার ফালাই দেয়। পরের দিন সকাল 9:30টার দিকে আমি তখন আস্তে আস্তে মেম্বারের বাড়ির দিকে যাচ্ছি। আমি যে ঠিক আছে মেম্বারের বাড়িতে যাব, কারণ মেম্বার তো আর জানে না এটা স্বর্ণের, বা এটা তো আর আমি যে এটা যে স্বর্ণের, এটা তো আমি ছাড়া আমার আর কোনো বন্ধু বান্ধব বা এটা কেউই জানে না। সুতরাং মেম্বারের বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি জিনিসটা হারাই ফেলছি, দেখি মেম্বার কি বলে। ওরা যেহেতু আমার বারবার মেম্বারের বাড়িতেই নিতে যাচ্ছে। 10:20-এর দিকে মেম্বার বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখি যে পোলাপাইন সবগুলো মেম্বারে পুকুর পাড়ে নিয়ে বসে আছে, এবং ওই আমাকে নিয়ে আলোচনা সমালোচনা। আমি গিয়েছি, যাওয়ার পরে মেম্বার কাকারে সালাম দিলাম, উনি আমার বলে, কী ব্যাপার আতিক, ভালো আছিস? আমি বললাম, জি কাকা ভালো আছি। বলে, বয়, তোর সাথে কথা আছে। তো এই পুকুর পাড়ে বসছি, আমারে বলে, জাতিক পোলাপাইনে আইসা বলল যে এই ঘটনা, এটা কতটুকু সত্য? আমি বলে, কাকা দেখেন, মাছ তো একটা সময় আপনিও ধরতেন, সমুদ্রে মাছ তো আপনিও ধরতেন, এখন সমুদ্রে মাছ ধরতে গেলে জালের মধ্যে বাজান কত কিছুই না ওঠে, এখন কোনটা কি এটা তো আর বাজান আমি বুঝি নাই। এখন পোলাপাইনে ধরছে, উঠছে, স্বর্ণ কালারের এক পুতুল আমরা পাইছি, পায়ে আমি এটার সকালে কুষ্টি পাথর দিয়া গৈসা চেক করছি যে এটা স্বর্ণ না। তো যেহেতু স্বর্ণ না, এটার কোনো মূল্য আছে, আমি এটার এই টেবিলের উপরে রেখে শুয়ে গেছি। এখন আমাদের পাড়ার পোলাপাইন কই থেকে এদিক থেকে সেদিক থেকে আইসা এটা নিয়ে চলে গেছে, আমি এটা খুঁজে পাই না। উনি খুব চালাক ছিল, কিন্তু মানে আমাদের মেম্বার কাকা দুর্দান্ত চালাক। উনি আমারে বলে, আতিক এটা স্বর্ণ ছিল। আমি বলি, স্বর্ণ ছিল মানে কি বলেন আপনি? উনি বলে, হ্যাঁ এটা স্বর্ণ ছিল। আমি বলি, আপনি কিভাবে বুঝলেন? বলে, তুই যে কোষ্ঠী পাথর দিয়ে এটারে ঘষছিলি, ঘষার পরে যে কোষ্ঠী পাথরটা তুই স্বর্ণকারের দোকানে দিয়ে আসছিস, আমি ওই স্বর্ণকারের সাথে কথা বলছি, উনি বলছে এটা তুই যেটাকে মানে ঘষছিস এটা স্বর্ণ ছিল। আমি বললাম, তো উনি পাথর দেখে কেমনি স্বর্ণের কথা বলতে পারে? বলে, তারা স্বর্ণকার মানুষ, এই পাথরের সাথে যে স্বর্ণের ঘষা গেছে ওরা পাথর দেখেই বুঝে গেছে। কারণ যদি তোর এটা স্বর্ণ না হইয়া অন্য কোনো কিছু হইতো, তাহলে ওই কোষ্ঠী পাথরের মধ্যে এই জিনিসটা লেগে থাকতো। যদি স্বর্ণ না হইয়া অন্য কোনো কিছু হইতো, তাহলে ওই কোষ্ঠী পাথরের মধ্যে ওই কালারটা লেগে থাকতো, স্বর্ণের কালারটা লেগে থাকতো। কিন্তু কোষ্ঠী পাথরে কোনো স্বর্ণের কালার লেগে ছিল না। তুই যে ঘষছিস, ঘষার পরে কোনো রকমের দাগ উঠে নাই, তার মানে এটা স্বর্ণ। আমি বললাম, কাকা এটা আপনার ধারণা, এটা ওই স্বর্ণকারের ধারণা, এটা আমার ধারণা না। আমি যেটা বলছি এটাই সত্য, এটা কোনো স্বর্ণের কিছুই না, এটা শুধুমাত্র একটা মানে স্বর্ণ কালারের পুতুল, এছাড়া আর কিছুই না। মনে হয় কোনো পর্যটক বা ট্যুরিস্ট মনে হয় ফালাই দিছে, এখান থেকে আমাদের জালে উঠছে। উনি বলে, না এটা স্বর্ণ, এটাকে তোর বাবা মা জানে? আমি বললাম যে না, আমি আব্বা আম্মারে কেন বলবো, আব্বা আম্মা এটা জানে না। বলে, তোর বাপ মাই জানে না? আমি বললাম যে না, তারা জানে না। বলে, শিওর তারা জানে না? আমি বললাম যে জি, তারা জানে না। পরে বলতেছে, আজকে বিকেলে আমি তোর বাড়িতে আসবো, তুই এখন যা। মানে আমি তখন মানে অবাক হয়ে গেলাম যে পোলাপাইন যে এত বড় প্ল্যানিং করবে, বা এই মেম্বারে ধরে যে ওরা বের করে ফেলবে যেটা আসলেই স্বর্ণ, তা আমার মাথায় ছিল না রে ভাই। আমি তখন আসছি বাড়িতে আসার পরে মারি নিয়ে চিন্তা করতেছি কি করা যায়, বাবারে নিয়ে চিন্তা করতেছি কি করা যায়, তাদেরকে বলবো কি না নাকি না বলবো। পরে ভাবলাম বিকেলবেলা তো মেম্বার আসবেই, আইসা আমার আব্বা আম্মারে জানাইয়া দিবে, আমি আগ থেকে জানাইয়া তাদের সাথে একটা যুক্তি পরামর্শের মধ্যে যাই। দুপুরে খাবার খেয়েছি, খাবার খেয়ে আব্বা আমার দুইজনেরই ডাকছি, আলাদা ডাকছি, ডাইকে রুমের মধ্যে ডাকছি। আমার আব্বা আম্মা বলতেছে, কি আতিক তো আমাদেরকে জীবনে এইভাবে কোনোদিনও গোপনে ডাকে নাই, এইভাবে গোপনে আমাদেরকে ঘরের ভিতরে কেন ডাইকে নিতেছে? মানে আব্বা আম্মা দুজনেই একটু অবাক হয়ে গেল। আমি এই না বললাম, যাবো একটা কথা বলবো, আগে কথাটা মনোযোগ দিয়ে শোনো, এরপরে উত্তর দিও। আমার আব্বা বলে, ঠিক আছে বল। আমি তখন আব্বুর কাছে পুরোনো ঘটনাটা খুলে বলছি। আমার আব্বু বলে, তুই যে ট্রলার নিয়ে যাইতি সাগরে মাছ ধরতে, এটা আমি জানতাম, তা আমি তোর কিছুই বলি না, কারণ জাল ভিজা থাকে। আমরা যখন যাইতাম দেখতাম জাল ভিজা, জাল যে শুকায় না এটা দেখলেই বোঝা যেত, কিন্তু আমি তোর কিছু বলতাম না, কারণ তুই তার খারাপ কিছু করতেছিস না, চুরি করে হলেও আমার ট্রলার দিয়ে ইনকাম করে নিজে চলতেছিস। কিন্তু এটা যে তুই পাইলি, এটা কি সত্যিই স্বর্ণর ছিল? আমি বললাম, হ্যাঁ আব্বু, আমি কোষ্ঠী পাথর দিয়ে চেক করছি, যেমনে চেক করা দরকার চেক করছি, এটা স্বর্ণ। আমার মা তখন বলতেছে, তা স্বর্ণের ওই জিনিসটা তুই তোর দাদার কবরের পাশে কেন
পুঁতে রাখলি, আমার কাছে কেন দিলি না? আমি বললাম, মা তোমার কাছে দিই নাই, কারণ ওরা যদি আমার ঘর দুয়ার মানে চাষ করে বা এখানে যদি ওরা পাওয়া যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এই জন্য আমি ওইটা ওইখানে লুকিয়ে রাখছি। আমার আব্বা বলে, যদি স্বর্ণ হয়ে থাকে তাহলে সমস্যা কি, তুইও তো ভাগ পাইবি, ওগরেও ভাগ দিয়ে তুইও ভাগ নিয়ে যা, এমনি বলে। আমার মা তখন বলে, ওর করে ভাগ দিব কা, ও যেহেতু নিয়েই আসছে, হারাই গেছে জিনিস, হারাইয়েই গেছে, এটা হারাইয়েই গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, তুমিও একই কথা কইবে যেটা হারাই গেছে। আমার আব্বা তখন আমারে বলতেছে যে জিনিসটা কই? আমি বললাম, এটা বড়দাদার কবরের পাশে, বড়দাদার কবরের পাশে আমি এটারে পুঁতে রাখছি। আমার মা বলে, তাহলে একটু লই আয় তো বাজান, একটু দেখি। আমি বললাম, মা এটা ঘরে আনতে আমার ভয় লাগে, যদি ওরা আমার ঘরে রিসার্চ করে বা আমার ঘরে যদি ওরা খোঁজাখুঁজি করে বের করে ফেলে। আমার আম্মা বলে, আমরা যদি জিনিসটা ঘরের মধ্যে লুকিয়ে রাখি, ওরা সারাদিনও খুঁজলি কি আর জিনিসটা পাইবো? ওরা সারাদিন খোঁজাখুঁজি করেও জিনিসটা পাবে না, তুই আমার উপরে বিশ্বাস রাখ, তুই এটারে নিয়ে আয়, এটা ঘরের মধ্যে নিয়ে আয়, তোর আমি আর তোর বাবা দেখি, দেখা প্রয়োজন আমি এটা তোর নানুর বাড়িতে পাঠাই দিব, তোর ছোটো বোনের দিয়া বা আমি নিজেই তোর নানুর বাড়িতে গিয়ে দিয়ে আসবো, তাইলে তো সমস্যা নাই। এইটা ওই রকম ইয়ের পাশে, কবরের পাশে গর্ত করে রাখাটা ঠিক হচ্ছে না, এটা হয়তো একটু সমস্যা হয়ে যেতে পারে। আমি তখন বললাম যে তাহলে কি এটা নিয়ে আসবো? আমার আব্বা বলে, যা তাহলে নিয়ে আয়, তবে গোপনে গোপনে যাবে যাতে কেউ না দেখে। আর আমাদের বাড়ির পিছনে আমার বড়দাদার কবরটার ওইখানে কেউই যায় না, দিনের বেলায়ও কোনো মানুষ ওইদিকে যায় না, কারণ এটা একটু ব্যাসাইড এবং ওই দিকে কোনো রাস্তাঘাটও নাই। আমি তখন ওই শাবল নিয়ে বড়দাদার কবরের পাশে গেলাম। কবরের পাশে যাওয়ার পরে আমি তখন গর্ত করতে শুরু করলাম। গর্তটা যেখানে করছি ওইখানেই গর্তটা করতে শুরু করলাম। গর্ত করতে 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 প্রায় কোমর পর্যন্ত গর্ত করে ফেললাম। আমি এটাকে আর পাচ্ছি না, এটাকে আমি আর পাচ্ছি না। না পাওয়ার পরে আমি তো ভাই পাগলের মতো হয়ে গেলাম, কিরে, এবং আমি তো মানে দাগ দিয়ে রাখছি যে কোন জায়গায় গর্তটা, ওই জায়গার মধ্যে আমি গর্ত করলাম, কিন্তু এটা মাটির নিচে আর নাই। মাটির নিচে নেই। আমি দৌড়ে ঘরে এসে আব্বারে বলতেছি, আব্বা আমি তো এখানে গর্ত করে রাখছি, এটা তো মাটির নিচে নাই। আমার আব্বা বলে, পোলাপাই নিয়ে গেছে। আমি বলি, না, আমি যেই দাগ দিয়ে গেছি বা আমি একটা চিহ্ন দিয়ে গেছি, আমার ওই চিহ্ন আছে, যদি মাটি কুড়ে এটা বের করে তাহলে ওই চিহ্নটা থাকবে না, ওই চিহ্নটা আছে, আমি একটা লেখা চিহ্ন দিয়ে আসছি মাটির উপর, ওই চিহ্নটা আছে, তাইলে তো আব্বা এটা কেউ গর্ত করে নেয় নেই। আমার আব্বাও তখন দৌড়ে আমার সাথে আসলো, আমার মাও আসলো, দৌড়ে সবাই বড়দাদার কবরের পাশে গেলাম। এবং বড়দাদার কবরের পাশে গিয়ে তখন গর্ত করতেছি 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 পুরোটা সাইড, বড়দাদার কবরের এই সাইড ওই সাইড, মানে আবার ওই সাইডে করছে কিনা, মানে কবরের 4-5টা গর্ত করে ফেলছে, মনে হয় আরও 5-6টা কবর করে ফেলছে। মাগরিবের আজান পর্যন্ত দিয়ে দিছে, আমরা ওই সময় এখানে গর্তই করতেছি। এমন সময় মেম্বার বাড়িতে আসছে, মেম্বার বাড়িতে এসে আমার আব্বারে ডাকতেছে। আমার আব্বা তখন মেম্বারের সাথে দেখা করতে গেছে। মেম্বারের সাথে দেখা করতে গেছে, কি কথা হয়েছে জানি না, এবং কথাবার্তা হওয়ার পর আব্বা আবারও কবরের কাছে আসছে। আসার পর আমি আব্বারে বললাম, ও আব্বা, মেম্বারের সাথে কি কথা হইলো? মেম্বারে কি বুঝিয়ে বলছো যে আমরা পাই না? আমার আব্বা বলে, মেম্বার কি আর আমার কথা বিশ্বাস করে? মেম্বার বলে, আমি আর তুই আর তোর মা মিলে এখন নতুন নাটক করছি এই স্বর্ণের পুতুলটা খেয়ে ফেলার জন্য। স্বর্ণের পুতুলটা খেয়ে ফেলার জন্য আমি, তোর মা আর তুই মিলে এখন একটা নতুন বুদ্ধি বা নতুন পরিকল্পনা করছি। মেম্বার আমার কথা মানে না। রাত 9টার দিকে আমারে, তোর মায়েরে, তোরে স্কুলের মাঠে যাইতে বলছে, পোলাপাইনি স্কুলের মাঠে দরবার ডাকছে, সবাই নাকি ওইখানে থাকবো। আর এটারে খোঁজার দরকার নাই, সেই দুপুর থেকে এই পর্যন্ত খুঁজতেছি, এটারে পাই নাই, এটা এখানে আর নাই, হয় এটারে কেউ উঠে নিয়ে গেছে, নাইলে এটার অন্য কিছু হয়ে গেছে। আমি আমার আব্বারে বলতেছি, আব্বা আমি এটারে এইখানে পুঁতে রাইখা উপরে দাগ দিয়ে রাখছি, আমার ওই দাগটাও আছে, তাহলে মাটি খুললে তো ওই দাগটা থাকবে না, এটা তুমি কি বলতেছো, এটা কে নিয়ে যাবে? আমার আব্বা তখন বলে, যা হবার তা হয়ে গেছে, এখন হারানো জিনিস তো আর খুঁজে লাভ নাই, এখন এটা না খুঁজা অন্য চিন্তা কর, কিভাবে কি করা যায়। রাত 9টা বাজে দরবার ডাকছে, ওই দরবারে যাওয়া লাগবে। এখন দরবারে তো জিনিসটা তুই পাইলিয়ে না, জিনিসটা হারাইয়ে ফেললি, এখন এটা কীভাবে কী করবো? আমি বললাম, যেটা সত্য আমরা সেটা বলবো, হারাই গেছে, এটা কোষ্ঠীপাতর তোরা চেক করছো, ওরা বলো এটা স্বর্ণই, তাই আমি বলবো আমি এমনি এমনি রাখছি, পরে আর পাইনি। আমার আব্বা বলে, আমার কাছে মনে হয় যে তুই বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছিস, অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছিস, এবং এত বড় বিপদে পড়বি যে বিপদ থেকে তুই সহজে রক্ষা পাবি না, অনেক বড় একটা বিপদে পড়ে যাবে। আমি তখন মন খারাপ করে ফেলি, কান্নাকাটি করি যে আসলেই কি বিপদে পড়ে যাব, আমি এটা কি করলাম, মানে নিজের বোকা আমি নিজেই ধরা খাই গেছি, মানে নিজের অপরাধে নিজেই ধরা খাইছি, এবং নিজেকে নিজেই বলতেছি যে আল্লাহ এটা আমি কি করলাম, এটা আমি কেমন কাজ করলাম, এটা আমি কি কাজ করলাম, কেন আমি এটা আমার মায়ের হাতে দিলাম না, আমার বাবার হাতে দিলাম না, বা অন্য কোথাও লুকাইলাম না, কেন মাটির নিচে লুকিয়ে রাখছি। দেখতে দেখতে 8:30 9টার মতো বেজে গেছে, হাত পা ধুয়ে গোসল হিনান করে আমি আর আব্বা মা মিলে তখন স্কুলের মাঠে গেলাম। বাইরে ভাই, স্কুলের মাঠে গিয়ে দেখতেছি মানুষের উপরে মানুষ, প্রচুর মানুষ আসছে চারদিক থেকে, এবং মানুষের মাথা মনে হয় মানুষে খাইতেছে, এত পরিমাণের মানুষ। সবার মাঝে আমিও তখন গেছি। যাওয়ার পরে আমি আমার আব্বা এক কোণার মধ্যে বসছি, বসার পরে
এখানে দেখি শুধু মেম্বার না, চেয়ারম্যানও আছে। মানে মোটামুটি যত জায়গায় জানানো দরকার সব জায়গায় ওরা জানাই ফেলছে। মেম্বার, চেয়ারম্যান, এলাকার যত গণ্যমান্য লোকজন আছে যাদেরকে আনা দরকার একজন প্রত্যেককে দরবারে হাজির করে ফেলে। তো সবাই তখন আমার আব্বারে জিজ্ঞেস করে, আব্বারে তখন জিজ্ঞেস করে যে আতিকের বাবা তুমি বলো ঘটনা কি, পোলাপাইনের ঘটনা পরে শুনছি বা শুনে ফেলছি আমরা, পোলাপাইন কি বলবে তুমি বলো। আমার আব্বা বলে যে না, আগে আমার ছেলের কাছ থেকে আপনার অন্যের কাছ থেকে শোনেন, আমি পরে বলি। তারপর আমার জিজ্ঞেস করলো যে হ্যাঁ আতিক তুমি বলো। আমি তখন পুরো ঘটনা খুলে বললাম। ঘটনা বলার পরে আমার আব্বারে তখন জিজ্ঞেস করে, আমার আব্বা বলে হ্যাঁ আমার ছেলে যা বলছে তাই সত্য। শেষ পর্যন্ত আমাদেরকে বলছে এটা স্বর্ণর ছিল, আমরা খুঁজতে গেছি, আমার দাদার কবরের নাকি ও পুঁতে রাখছে, ওইখানেই আমরা গিয়া পরে আর আমরা কবরের চারপাশটা অনেক খোঁড়াখুড়ি করছি, যাইলে আপনারাও দেখতে পারেন, ওইখানে এটা আর পাই নাই। মেম্বার দাঁড়ায় উঠে তখন চেয়ারম্যানরে বলতেছে যে চেয়ারম্যান সাহেব, এই আতিকের বাবা মা এগুলো সবই এক কোয়ালিটির, এগুলো অনেক খারাপ, দুর্দান্ত চালাকেরা, এদের চালাকের কোনো সীমারেখা নাই, এদের চালাকের কোনো সীমারেখা নেই, এরা দুর্দান্ত চালাক। এখনই স্বর্ণের পুতুলটা মেরে দেওয়ার জন্য তারা বাপ মা সবাই আর এই ছেলে মিলে একটা নতুন নাটক তৈরি করে এই দরবারে উপস্থিত হয়েছে, যেমন এই পোলাপাইনগুলারে ঠকানো যায়। এই পোলাপাইনগুলার ঠকানোর জন্য ওরা বাপ মা সবাই মিলে একটা নতুন নাটক করার জন্য এখানে আসছে। মূলত স্বর্ণের পুতুলও পাইছে, স্বর্ণের পুতুল ওর কাছেই আছে এবং ওর বাপ মাই মিলে এটা এখন খেয়ে ফেলার একটা ধান্দা করতেছে। আমি তখন অবাক হয়ে সবার মুখের দিকে তাকিয়ে রইলাম, হাই রে খোদা, এখন আমি কি করব? মানে এখন আমি কি করব? জিনিস তো আমি পাইলাম, এটা এখন তো আমার কাছেও নাই। ওরা তো বিশ্বাস করে দিতে পারি না যে জিনিস আমি হারাই ফেলছি। ওই যে আমি হারাই ফেলছি এটা আমি কারো বিশ্বাস করতে পারতেছি না। অবস্থা তখন আরও বেগতিক হয়ে গেল, আরও খারাপের দিকে চলে গেল। এবং সেখান থেকে চেয়ারম্যান তখন আমার আব্বারে টাইম দিল যে 3 দিন সময় দিলাম, 3 দিনের মাঝে এটা আপনার ছেলে সহ বাকি যে ছেলেগুলো আছে 6 জন 7 জনে মিললে এটারে স্বর্ণকারের দোকানে গিয়া মাইপা ভাগাভাগি করে নিয়ে যান, অথবা যদি এটাও প্রশাসনিক লেভেলের জানাজানি হয়, উপরে মহলে জানাজানি হয়, সরকারি লোকজন এসে সরকারি দপ্তরে এটাকে নিয়ে যাবে, সরকারি লোকেরা এসে এটা নিয়ে যাবে। তাই কিন্তু আপনারা কেউই পাবেন না, এটা সরকারি সম্পদ, এটা কিন্তু গুপ্তধন, এটার মালিক কিন্তু সরকার, এটা কিন্তু সরকার এসে নিয়ে যাবে, এটা কিন্তু আপনারা এটা রক্ষা করতে পারবেন না। তাও এখনও সময় আছে, আপনারা সবাই মিলে বসে একটা সমঝোতা করেন এবং সমঝোতা করার পরে এটার একটা সমাধান দেখে যান, তা না হলে কিন্তু এটা সবাই হারাবেন। আমি আর আমার আব্বা মানে গলা পিঠেও কাউরে বুঝাইতে পারলাম না, যেটা তো আমরা হারাই ফেলছি। কেউ আর আমাদের কোনো কথা মানে না, কেউ আর মানেই না কোনো কথা। না মানার পরে প্রায় 3 দিন কেটে গেল। এদিক দিয়ে আব্বা আম্মা তো আমার গালাগালি করেই করে, আমি কেন তাদেরকে জানাইলাম না, কেন আমি এটা ওইখানে কবরস্থানের ওখানে লুকাইতে গেলাম। এবং 3 দিন পরে যেটা হইল যে পোলাপাইন আসছে আমার কাছে, আমাদের বাড়িতে আইসা বলে যে আপনারা কি এটা দিবেন নাকি দিবেন না, ধীরেই বলেন। আমার আব্বা বলে পাই না, আমিও বলি পাই না। এবং 3 দিন পরে পুনরায় আবারও চেয়ারম্যান মেম্বার মিলে আবারও দরবারের আয়োজন করলো। তবে ওই দরবারটা ছিল চেয়ারম্যানের বাড়িতে দরবার। আমি, আমার বাবা আর পোলাপাইন সবাই তখন গেছে। যাওয়ার পরে চেয়ারম্যান তখন বলে যে দেখেন, আপনি জিনিসটা হারাই ফেলছেন, এটা যদি আপনি বলেন এটা আমরা কেউই মানবো না, বরং আমি থানাতে কল দিব, আমি বলবো যে এরকম একটা জিনিস ওখানে পাওয়া গেছে, আপনি এটা লুকিয়ে রাখছেন, আপনি, আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনারা সবাই জেলে যাবেন। এটা যতক্ষণ না পর্যন্ত সরকারকে এটা বুঝিয়ে না দেন, ততক্ষণ পর্যন্ত আপনি, আপনার ছেলে মেয়ে সবাই আপনারা জেল খাটবেন। তো আপনার মেয়েটারও বিয়ের বয়স হয়েছে, মেয়েটাও যুবতী, এই মেয়েটাকেও বিয়ে দিতে হবে। এই বয়সে যদি ছেলে মেয়ে সবাই মিলে জেলে যান, তাই মেয়েটারে ভালো একটা ঘরে বিয়ে দিতে পারবেন? আমার আব্বা বলে চেয়ারম্যান সাহেব আপনারা কেমনে বুঝাবো যে এটা আমরা পাই নাই, এটা আমার ছেলে হারাই ফেলছে। চেয়ারম্যান তখন বলে এটা বললে হবে না ভাই, আপনার এটা দেওয়াই লাগবে, যদি আপনি এটা না দেন তাহলে আপনার জেল খাটতে হবে। আমার আব্বা তখন কান্দে চেয়ারম্যানকে বলতেছে যে চেয়ারম্যান সাহেব আমার কাছে যা আছে, আমার সয় সম্পত্তি যা আছে, আমি সব কিছু আপনাদের নামে লিখে দেবো প্রয়োজনে, কিন্তু আপনারা আমার যেমনি বলেন আমি এমনি বলতে রাজি আছি। আমি মুসলিম, আমি কোরআন মাথায় নিয়ে বলতে রাজি আছি যে এটা আমি হারাই ফেলছি। কিন্তু চেয়ারম্যান আমার আব্বার কথার কোনো গুরুত্বই দিল না, আমার বাপের কথার কোনো গুরুত্বই দিল না, না দিয়া বলল যে তাহলে আপনি যদি নাই দেন তাহলে আপনি 2 দিনের মধ্যে জেলে যাবেন। এই বলে চেয়ারম্যানের বাড়ি থেকে একেবারে নিঃস্বতে ফিরে আসলাম। বাড়িতে আসার পরে তো বাড়ি নয়, যেন আগুনের গুণ্ডুলি হয়ে রয়েছে। আব্বা মায়ের মুখের দিকে তাকানো যেন। পরের দিনও কেটে গেল। এর পরের দিন সকালবেলা আমার বন্ধু ওই 6 জনের মধ্যে একজন আমাদের বাড়িতে আসছে। আয়সা বলতেছে, আতিক তুই তো দিবি না, তুই তো এটা খাইয়ে ফেলছিস, এখন তোর এমন কোনো বড় ধরনের ক্ষতি হোক এটাও আমরা চাই না, তুই খাইয়ে ফেলছিস, খাইয়ে ফেল,
তোর আব্বারে বল টলার বিক্রি করার জন্য, জায়গা বিক্রি করার জন্য, তোদের ঘর বিটা ছাড়া বাকি যা আছে সব বিক্রি করে আমাদেরকে ভাগ করে দে। তাইলে আমরা চেয়ারম্যানকে বইলে এটা মীমাংসা করবো, আর তা না হলে আমরা চেয়ারম্যানকে দিয়া থানা পর্যন্ত নিয়ে যাবো, তোদের সবাইকে জেল খাটাবো। এই কথা আমার আব্বাও শুনছে। আব্বা শোনার পরে বলে, দিয়ে দিমু, যা, আমি আমার ঘর বিটা ছাড়া আমার যত জমি আছে বিক্রি করে দিমু, এবং আমি আমার টলারও বিক্রি তোদেরকে টাকা দিমু। মানে আমার আব্বা ছিল একটু রাগী এবং উগ্র মেজাজি, এবং রাগের বশবর্তী আমার আব্বা তখন ঠিকই টলার বিক্রি করে দেয়, টলারও বিক্রি করে দেয়, এবং টলার বিক্রি করে আমাদের আশেপাশে যে আমাদের যে জমি জামাগুলো ছিল এগুলোও আব্বা অনেকটা বিক্রি করে দেয়, মানে অনেকটা বলতে সবই বিক্রি করে দেয়। বিক্রি করে কত লাখ টাকা হয়, ওই সব টাকা নিয়ে চেয়ারম্যানের হাতে আমার আব্বা দিয়ে আসে। দিয়ে এসে আব্বা চিৎকার করে কান্না করে বলে আসে যে আমি নিঃস্ব হয়ে গেলাম, এই পুতুলের টানে, এই পুতুলের জন্য আমি নিঃস্ব হয়ে গেলাম, কিন্তু এই পুতুল আমি দেখলামও না, এই পুতুল আমি দেখলামও না। এটা দিয়ে আমার আব্বা তখন বাড়িতে আইসা ধাক্কাইয়া কুকুরের মতো পিঠে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, এবং বলে আমি তোর মতো কুলাঙ্গারের সন্তানের চেহারা আর দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হ। আব্বা আমাকে পিটাইয়া মাইরা ঘর থেকে তখন বের করে দেয়। আমি তখন ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমি কি করবো, আব্বা আমাকে মাইরা বের করে দিছে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমার দুঃসম্পর্কের এক খালার বাড়িতে চট্টগ্রাম শহরে গিয়ে উঠছি। তো দুঃসম্পর্কের এক খালার বাড়িতে চট্টগ্রাম শহরে গিয়ে উঠছি। আমার ওই খালা ছিল আমার আপন খালা না, মানে আমার মায়ে বোন ডাকছে, উনি আবার হিন্দু। আমার মায়ে বোন ডাকছে একটা মহিলারে, ওই মহিলা হিন্দু, আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। কক্সবাজার আসলে আমার মা বোন ডাকছে, আমাদের বাসায় আসতো। আমি ওই খালার বাড়িতে যাই উঠছি লাস্ট পর্যন্ত। তো খালার বাড়িতে গিয়ে উঠছে, এখন খালার বাড়িতে উঠছে, খালা আমার তখন তার বাসায় আশ্রয় দিছে। খালার বাড়িতে যেয়ে খালারে বলতেছি যে এমন এমন চলে আসছে, খালা আপনি আমার এই দিকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তাই আমার খালা আসলে ওরকম কোনো কিছুই কাজের ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু আমার খালু উনি হচ্ছে ওই যে চট্টগ্রাম মেডিকেলের যে আপনার মানে পোস্টমর্টেম যেখানে করা হয় আর কি, মানে লাশগড় যেটাকে বলে, ওই লাশগড়ে চাকরি করতো আমার খালু আর কি। ওই খালার হাজব্যান্ড উনি হিন্দু, ওই লাশগড়ে উনি চাকরি করে, এবং লাশগড়ের উনি কোন পোস্টে আছে এটা কিন্তু আমি জানি না, জানি লাশগড়ে চাকরি করে। পরে খালু একদিন আমারে বলতেছে, জাতিক তুমি কি লাশগড়ে চাকরি করবো আমার সাথে? তো লাশগড়ের কথা শুনি আমার তখন একটু ভয় লেগে যায় যে লাশগড়ে চাকরি করব, এখন লাশগড় তো আসলে কি। পরে উনি বলে, তোমার সাহস আছে? সাহস থাকলে আমার সাথে চলো লাশগড়ে, আমার লাশগড়ে একটা লোক লাগবে, আমার লাশগড়ে আমার একটা সহযোগী লাগবে, এখানে অনেকেই কাজ করে, তুমি তো আর সরকারি না, আমি তোমার এমনিই ঢুকাবো, তোমার দিনের হাজিরা দিনে দিয়ে দিব। ডেড বডি আসবে, লাশ আসবে, এগুলাকে ভিতরে ঢুকাবা, ঢুকানোর পরে প্রসেস করবা, আস্তে আস্তে করে শিখবা। এটা যদি তুমি শিখতে পারো তাহলে বেসরকারি অনেক হসপিটাল আছে, কোনো না কোনো হসপিটালে তোমার ওই লাশ কাটা ঘরে তোমার চাকরি হয়ে যাবে, করবা? আমি তখন খালারে বলতেছি, খালা আমি তো যে এই ধরনের কাজ কখনো করি নাই, এখন আমি কি পারবো? খালা আমারে বলে, যাইয়া দেখ, যদি পারোস তাহলে করবি, আর না পারলে চলে আসবি, যদি ভয় লাগে তাহলে চলে আসবি। এই কথা বলার পরেই প্রথম আমি তখন এই খালুর সাথে চট্টগ্রাম মেডিকেলের লাশ কাটা ঘরের দায়িত্বে যাই, লাশ কাটা ঘরে মানে কাজে যাই। তো যাওয়ার পরে প্রথমত ওনারা আমাকে দিয়ে পরিষ্কার করায়, রক্ত এটা ওইটা, এবং যে নিচে যে অনেক কাপড় টাপড় পরে থাকে, ময়লা পরে থাকে, বা অনেক সময় অনেক কিছু পরে থাকে, এগুলো আমি তখন পরিষ্কার করি। এরকম পরিষ্কার করতেছি এবং সময়গুলো কাটতেছে, আর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আব্বা আম্মা বা পরিবারের কি হয়েছে না হয়েছে ইনাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। কিন্তু যখনই ধরেন লাশ কাটা ঘরে ঢুকতাম তখনই শরীরটা কেমন যেন অনেকটা ভার হয়ে যেত, মানে ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতো, ভয়ে একেবারে আতকে ওঠার মতো অবস্থা। এরপরও লাশ কাটা ঘরে যাইতাম, এবং লাশ কাটা ঘরে আমি তখন মানে চাকরি করতাম। এরকম করতে করতে একদিন দুই দিন নয়, টানা 2 বছর আমি ওই লাশ কাটা ঘরে চাকরি করি। আমার যেদিন নাইট ডিউটি হতো ওই দিন মনে হয় আমার জন্য কিয়ামত। মানে নাইট ডিউটি হলে আমার পুরো শরীরটা একেবারে ভার হয়ে থাকতো, আমি শরীরটা নিয়ে উঠতে পারতাম না। এমনও লাশ আছে মাত্র বিষ খাইছে, মাত্র ফাঁসি দিছে, অথবা এমনও লাশ আছে হাত নাই, পা নাই, চোখ নাই, এবং পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে আছে, এরকম লাশ পর্যন্ত আসে, যেগুলো দেখার পরে, এই বিকৃত লাশগুলো দেখার পরে যে কেউ হচ্ছে ভয় পেয়ে যাবে, যে কারো ভিতরে ভয়ে আটকে উঠবে। এই লাশগুলো আমি যখন দেখতাম খুব ভয় পাইতাম, এবং তারপরও 2 বছর ধরে ওখানে কাজ করি, এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আমি বেসরকারি লাশ কাটা ঘরের সহযোগী হয়ে যাই। খালুর সাথে আমি বেসরকারি ঘরের লাশ কাটার সহযোগী হয়ে যাই ওই ইউনিটের। ওই ইউনিট নাম্বারটা নাই বলি, ওই ইউনিটে আমি তখন কাজ করি, এবং এরকম করে 2 বছর কাজ করার পরে খালু তখন আমার কাগজপত্র জমা দেয়, সরকারিভাবে আমার কাগজপত্র জমা দেয়, যাতে আমি সরকারিভাবে হচ্ছে ওখানে চাকরি পাই। তো মাঝে মাঝে বাড়িঘরেও যাইতাম, এরই মাঝে বাড়িতেও যাইতাম। আমার আবার ছোটো বোনের বিয়ে হয়ে যায়। আমার আব্বা কেমনে আমার ছোটো বোনের বিয়েও দেয়, বিয়েতে আমি যাই না, কিন্তু এমনি চুরি করে মাঝে মাঝে বাড়িতে যাই। কিন্তু আব্বা আমারে দেখতে পারে না, মাও আমারে দেখতে পারে না, মানে ওদের কাছে আমি পুরোপুরিভাবেই হচ্ছে ফালানো গেছি আর কি। আমি ওদের সন্তানই না, ওরা আমারে ফালাইয়ে দিছে। তো এরপরই লাশ কাটা ঘরে চাকরি করি। আর
রাতের বেলা যখন ডেড বডিগুলো আসতো ভাই, রাতের বেলায় এই ডেড বডিগুলো দেখলেই না একটু অন্যরকম লাগতো। মাঝে মাঝে লাশ কাটতে গেলে মনে হতো লাশ যেন দাঁড়ায় যায়। যেমন আমার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। রাতের বেলা আমরা যখন লাশ কাটতে যাই বা লাশ কাটতেছিলাম, মানে একটা লাশ আমার কাছে মনে হয় দাঁড়ায় গেছে। মানে এরকম হয় যে মাঝে মাঝে দাঁড়ায়া যায়, মানে খালু তখন এইভাবে থাপ্পড় দেওয়া লাশের এরকম করে ফালাইয়ে দেয়। এরকম অনেক দৃশ্য আমি দেখেছি, কারণ এই ঘরটাই আমার কাছে মনে হয় একটা ভূতের আখড়া, একটা জিনের আখড়া। জিন ভূতেরা এই ঘরটার আশেপাশে সব সময় থাকে, এরকমই মনে হয়। এবং ওই চট্টগ্রাম মেডিকেলের লাশ কাটা ঘরে যারা গেছে তারাই বুঝবে যে ওই ঘরটাই মনে হয় একটা ভূতের আখড়া, একটা ভূতের জায়গা, একটা ভূতের ইউনিট, এরকমটাই মনে হয়। যাই হোক, এরকম করতে করতে একদিন হলো কি, সন্ধ্যা রাতে আপনার রাত আনুমানিক প্রায় 9টার দিকে একটা ডেড বডি আসছে। তো রাত 9টার দিকে একটা ডেড বডি আসছে, তখন কিন্তু ওই ডে শিফটের যারা তারা চলে গেছে, নাইট শিফটের লোকেরা আসছে। তো ওই দিন নাইট শিফটে আমি ছিলাম। রাত 9টার দিকে ডেড বডিটা আসছে, আমি তখন ডেড বডিটা রিসিভ করলাম। রিসিভ করে সিগনেচার করে ডেড বডিটা নিলাম। বললাম কী হয়েছে, বলে বিষ খাইছে, বিষ খাওয়া মেয়ের লাশ। তাই আমি তখন লাশটারে, মানে লাশ তো মুখ দেখা লাগে, লাশের মুখটা দেখলাম। এবং লাশের মুখটা দেখার পরে যেটা মনে হইলো যে এই লাশটা মনে হয় যেন হাসি দিয়ে আছে। আমি আজকে 2-2.5 বছর এই লাশ কাটা ঘরে চাকরি করি, কিন্তু এইরকম লাশ আমি আর দেখি নাই। আজকে লাশটাকে দেখে যেটা মনে হলো যে লাশটা মনে হয় যেন জীবিত, এবং মনে হয় লাশটা যেন তার চোখের যে পাপড়িগুলো এগুলো মনে হয় নড়তেছে। তো ডাক্তার আমাদের কাছে তো লাশটা তখনই আসে যখন এটা মেডিকেলে যায়, ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তার থেকে যখন নিশ্চিত করা হয় যে এটা মৃত, এবং সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়েই কিন্তু আমাদের কাছে আসে। ধরেই কিন্তু লাশটা আমাদের ঘরে আসে না, মানে আপনার থানাতে যায়, থানা থেকে আমাদের অফিসারের কাছে যায়, মেডিকেল অফিসারে সিগনেচার করে নিশ্চিত মৃত্যু শনাক্ত করে তারপর আমাদের কাছে দেয়। আমরা তখন এটাকে পোস্টমর্টেম করি বা ময়না তদন্ত করি। এবং এখানেও আমাদের বড় বড় ডাক্তার থাকে, আমার খালু থাকে অথবা আরও অনেকেই আছে। তো সেদিন বৃষ্টি ছিল, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি চারপাশে, এবং মানে প্রচুর পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, একদম ভয়ানক একটা অবস্থা। ওই সময় লাশটা আসছে, লাশটা আনছে 2টা বৃদ্ধ মহিলা আর কয়েকটা পুরুষ মানুষ মিলে লাশটা নিয়ে আসছে। আনার পর আমি লাশটা রিসিভ করে আমি তখন লাশ কাটার যেই আমাদের যে প্লেটটা, ওই প্লেটের উপরে তখন আমি এটাকে রাখছি। তা আমার খালু একটু বাইরে গেছে, মানে বাইরে গেছে বলতে বারান্দার ওখানেই আছে। আমার খালু আবার একটু ড্রিঙ্কস করতো আর কি, মানে লাশ তো এটা উনি ওটা ছাড়া উনি কাজ করতে পারে না, ওইটা উনি খায়। তো উনি ওইটা খাচ্ছে, অ্যালকোহল নিচ্ছিল। তো আমি তখন গেলাম লাশটা রাখলাম। রাখার পরে ভাই বাতাস আসতেছিল, ওই যে এই পাশের জানালা খোলা, বাতাস আসতেছে। বাতাস আসার পরে লাশের উপর যে সাদা কাপড়টা ছিল, ওই সাদা কাপড়টা বাম পাশটা একটু সরে গেছে। সরে যাওয়ার পরে আমার কাছে মনে হল যে মেয়েটার হাতের মধ্যে একটা আংটি, হীরা, মানে আপনার কি বলে রূপার, মনে হয় এরকমই হবে, রূপার একটা আংটি। এবং আমার হঠাৎ করে আংটিটা জ্বলতেছে, ওই যে ধরেন আপনার বিদ্যুৎ চমকালে বাইরে থেকে আলোটা ভিতরে ঢুকে না, ওই দিকে মনে হয় আংটিটা জ্বলতেছে। আর ওই আমাদের ওই লাশ কাটা ঘরটা, লাশ যখন আমরা কাটি তখনই আমরা চারদিক থেকে আলো দিই, এমনি ঘরটা একটু মোটামুটি অন্ধকারচ্ছন্ন অবস্থায় থাকে। এরপরে হঠাৎ করে আমার কাছে মনে হলো মেয়েটার আঙ্গুল নড়তেছে, মানে আঙ্গুলটা এরকম করে নাড়া দিয়ে উঠছে। না, আঙ্গুলটা নাড়া দিয়ে উঠলো পরে মানে আমি তখন শিওর হয়ে গেলাম যে এটা জীবিত। এটা জীবিত আমার কাছে মনে হয় যে ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার মনে হয় ঠিকমতো ডেড বডিটা দেখে নাই, লাশটা দেখে নাই, ইনি সম্ভবত আমাদের এখানে পাঠাই দিছে লাশটা জীবিত, মানে এটা জীবিত, এটা ডেড বডি না, এরকমটা মনে হলো। তো এখন আমাদের এই মানে ইউনিটের ভিতরে 2টা দরজা আছে। একটা দরজা হচ্ছে আপনি এদিক দিয়া সরাসরি রুগীদের কাছে যাওয়া হয় অথবা রুগীর পরিবারদের কাছে যাওয়া হয়, আরেকটা হচ্ছে পিছনের দরজা, ওই পিছনের দরজা দিয়ে সোজা বেরিয়ে যাওয়া যায়। এটা আমরা ডাক্তাররা ব্যবহার করি, আমরা যারা আসি আমরা এই পিছনের দরজাটা ব্যবহার করি, ওই দরজাটা দিয়ে আমরা ডিরেক্টলি বেরিয়ে যাই, আমরা এদিক দিয়ে বাড়ি না। পরে যখনই এই হাতটা নাড়াচাড়া করতেছে, আমি তখন আবারও মেয়েটার মুখ থেকে আপনার ওই কাপড়টা সরাই ফেললাম। আপনার যেই সাদা কাফনের কাপড়টা ছিল, সাদা কাফনের কাপড়টা সরাইলাম, এবং কাফনের কাপড়টা সরাইও দেখতেছি যে মনে হয় মুখটা নড়তেছে, এখনও মনে হয় মুখটা মুভিং করতেছে, যে চোখগুলো মনে হয়, চোখের পাপড়িগুলো মনে হয় নড়তেছে। আমার কাছে মনে হয় এটা জীবিত। আমি তখন পরিপূর্ণভাবে শিওর হয়ে যায় যে এটা জীবিত, এই ডেড বডিটা জীবিত। আমি তখন কি করে পানি না এর মুখের মধ্যে এরকম পানি ছিটিয়ে দিচ্ছিলাম। আপনি বিশ্বাস করবেন না, যখন পানি ছিটিয়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হয় যেন ওর মুখটা নড়াচড়া করতেছে, মানে মুখটা নড়তেছে এরকম একটা, মানে মুভ করতেছে এরকম একটা অবস্থা। তখন আমি মানে নিশ্চিত হয়ে গেলাম যে না, এই লাশ জীবিত, মানে এটা জীবিত, এটা মৃত না, এটা জীবিত। মানে আমি এটাই তখন আপনার মানে শিওর হয়ে যাই, এবং দৌড়ে খালুর কাছে যাই। খালুর কাছে গিয়ে বললাম যে খালু, এই লাশটা তো যে একটু আগে যে একটা মহিলা ডেড বডিটা নিয়ে আসছে, ডেড বডিটা জীবিত, এটা মৃত না। খালু আমারে বলে, আমি আজকে এত বছর ধরে ওখানে কাজ করি, আমি তো জীবনও কখনো দেখি নাই জীবিত কেউ লাশ নিয়ে লাশ কাটা ঘরে আসতে। জীবিত হবে কি করে?
এটা জীবিত না, তুই ভুল বলতেছিস, তুই যা প্রথমের যে প্রথম প্রক্রিয়াগুলো তুই কর, মানে কপাল কাটা, হাত কাটা, এই জিনিসগুলো কাটার প্রক্রিয়াগুলো তুই কর, এই প্রক্রিয়াগুলো শেষ হলে পরে আমি আসবো, এগুলো তুই কর, বাকিটা আমি এসে করব। আমি বললাম, খালু আমি আপনার বারবার বলতেছি যে এটা জীবিত, এই লাশটা জীবিত, এই লাশটা মৃত না, এটা জীবিত লাশ, এটা জীবিত। তো খালু আমার কথা বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করে একটা পর্যায়ে আমাকে ধমক দিয়ে বলতেছে যে আতিক তোরে যাইতে বলছে, যা। তো ওই দিন আমিই ছিলাম, আমাদের সাথে আরও 2 জন ছিল, কিন্তু ওই 2 জন ওই সময় এখানে নাই, ওরা নাই, আমি একাই আসি। পরে আমি আবার ওইখানে গেলাম, ওই ইউনিটে গেলাম, ওরা অন্য ইউনিটে কাজ করে, আমি আমার ইউনিটে গেছি। আমার ইউনিটে যাওয়ার পর দেখলাম যে লাশটার দিকে যতবার তাকাইতে আসি, যতভাবেই তাকাইতে আসি, আমার কাছে মনে হয় লাশটা জীবিত, লাশটা জীবিত। এবং এই লাশটা জীবিত এটা মনে করে আমি তখন যখন হাতের ইয়েগুলো কাটতেছি, তখন ভাই এক হাতটা পুরো এইভাবে নাড়া দিয়ে উঠছে, মানে হাতটা এমনি এইভাবে নাড়া দিতেছে। এইভাবে নাড়া দেওয়ার পর আমি তখন 100% শিওর হয়ে যেটা জীবিত। আমি দৌড়ে ওনাদের কাছে গেছি, ওদের কাছে যেয়ে বলতেছি যে আপনারা এটা কী করলেন, লাশ তো আপনারা যে মেয়েটাকে নিয়ে আসছেন, মেয়েটা তো জীবিত। মানে কাকা তো ওখানে ড্রিঙ্কস করা অবস্থায় আছে, উনি তো আর কোনো কিছু মানে আছে। আমি মেয়ের যে গার্ডিয়ান ছিল ওদের কাছে গিয়ে বলতেছি আপনারা যে লাশটা আনছিলেন লাশটা তো জীবিত। এবং লাশটা জীবিত বলার পর তখন সবাই চিৎকার দিয়ে উঠছে, এই কী বলেন আপনি, লাশ জীবিত, এটা কী বলেন আপনি? আমি বললাম হ্যাঁ, এই হাত পা নাড়াইতেছে, হাত পা নড়তেছে, চোখ নড়তেছে, আমি নিজের চোখে দেখলাম। আপনারা কী বলেন, আপনারা জীবিত মানুষকে লাশ কাটা ঘরে নিয়ে আসছেন? এবার এরা করলো কি, দৌড়ে গেছে ডাক্তার, মানে যে ডাক্তারের রিপোর্ট দিছে মৃত, দৌড়ে ওই ডাক্তারের কাছে গেছে, এবং ডাক্তারের কাছে গিয়া মেয়ের যে গার্ডিয়ান ছিল, যারা ছিল, তারা ওখানে ডাক্তারকে মারতে শুরু করছে। ডাক্তারকে মারতেছে, ঘুষাইতেছে, হসপিটাল ভাঙচুর করতেছে, ওইদিকে এলাহি কাণ্ড হয়ে গেছে। খালু তখন লাভ দিয়ে উঠা এদিক থেকে ড্রিঙ্কস করা বন্ধ করে আমার কাছে আসছে, আইসা বলতেছে, কিরে আতিক কী হয়েছে ওইখানে? আমি কই, খালু আপনি তো মাতাল অবস্থায় আছেন, আমি তো আপনারা বললো আপনি বুঝেন না, এই লাশটা জীবিত, এই জীবিত লাশটা আমাদের এখানে নিয়ে আসছে, কী সুন্দর একটা মেয়েটারে মেরে ফেলার জন্য, এই জীবিত, আমরা এটারে কাটলেও তো আমরা নিজেরাই ফাইসা যাব। খালু আমার বলে, জীবিত? আমি বললাম হ্যাঁ জীবিত। খালু তখন দৌড়িয়া আপনার লাশ কাটা ঘরে ঢুকছে, ঢুকার পরে মেয়েটার হাতে ধরছে, এভাবে হাতে ধরে খালু আমার একটা খুব জোরে থাপ্পড় মারছে, খুব জোরে থাপ্পড় মারছে। এবং থাপ্পড় মারা মাত্রই তখন 3-4 জন আনসার সদস্য, পুলিশ এবং আরও 2 জন ডাক্তার তখন এই লাশ কাটা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরেই তারা দেখলো যে তারা কীভাবে দেখছে, দেখে বলতেছে এটা তো মৃত। তো মেয়ের গার্ডিয়ানরা তখন, মানে ওই যারা গার্ডিয়ান আছে তারা বলে উনি বলছে জীবিত, মানে আমাকে দেখাই দিচ্ছে আমি বলছি জীবিত। এই অবস্থার মধ্যে খালু তখন এই জায়গার মধ্যে আমাকে মারতে শুরু করে, কয়েকটা থাপ্পড় দেয়, এবং এত জোরে থাপ্পড় যেমন আমার মানে কান থেকে রক্ত বেরিয়ে যায়। রাতের বেলা আমাকে মাইরা উনি ওখান থেকে বের করে দেয়, লাশ কাটা ঘর থেকে বের করে দেয়, পিছনের দরজা দিয়ে আমি তখন বেরিয়ে চলে আসি। এবং এরপরে ওইখানে কী হয় বা পরিস্থিতি কী হয় শেষ পর্যন্ত এইটা আমি আর বলতে পারবো না। আমি ওইখান থেকে চলে আসি বাসায় আসার পর আমার খালা বলে, কিরে তোর কী হয়েছে? আমি বললাম কিছু হয় নাই খালা। আসছি এবং খালু সকালবেলা আসছে, সকালবেলা আসার পরে আমার খালারে বলতেছে, এই মুসলিম পোলারে বল আমাদের ঘর থেকে বেরিয়ে যাইতে। আমার খালা বলে, ও কী করছে? বলে, কী করছে এটা তোমার জানার দরকার নাই, এত বিস্তারিত তোমার জানার দরকার নেই, ওরা শুধু বলো এই ঘর থেকে বেরিয়ে যাইতে, ও যেন এই ঘরে আর না থাকে, ওরে এই ঘর থেকে বেরিয়ে যাইতে বলো। কিরে ভাই, আমি যেখানেই যাই সেখানেই আমি কোনো না কোনোভাবে ফেসে যাই, কোনোভাবেই আমি শান্তি পাই। আমি নিজের চোখে যেগুলো দেখলাম এগুলোকে আমি ভুল দেখলাম, এটা কেমন কথা? খালু তখন প্রচণ্ড রকমের খেপে যায়, মানে এত পরিমাণের খেপে যা বলার মতো না। খালারে বলতেছে, এই পোলারে বলো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ও যদি আমাদের ঘরে থাকে আমার কিন্তু সমস্যা হবে, কখন আমার মাথা গরম হয়ে যায়, আমি কী করে বসি আমি জানি না, ওকে যেতে বলো। আমার খালা কিন্তু আবার খালুর কথা অক্ষরে অক্ষরে মানত। খালা তখন ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে আমার বলে, জাতিক তুই চলে যা, আমার বাসা থেকে চলে যা। পরে মানে আমার তো আসলে এই শহরে আমি এত বছর ধরে আছি, কিন্তু আমার এরকম কোনো বন্ধু বান্ধব নাই, এমনি 2-1 জনের সাথে পরিচিত আছে। তো আমরা যেখানে থাকতাম ওইটার পাশেই আরেকটা আছে, আপনার কলেজ আছে। তা ওই কলেজের কিছু পোলাপানির সাথে মাঝে মাঝে চলতাম ফিরতাম, ওনার সাথে কথাবার্তা বলতাম। ওরা আবার একটা মেসে থাকে, মানে খালুরে যে বিল্ডিংয়ে থাকে তার 2টা বিল্ডিং পরে একটা মেস, ওই পোলাপাইনগুলো থাকে, তারা কলেজে পড়াশোনা করে। আমি তখন কী করলাম, ওই মেসে গিয়ে আপাতত উঠলাম, কারণ তো ওনারা এখান থেকে বের করে দিচ্ছে, ওইখানে তো আমি থাকতে পারবো না। পরে মেসে গেছি, মেসে যাওয়ার পরে মেসে একটা রুম নিছি, রুম নেওয়ার পরে ওই রুমের মধ্যে থাকতে শুরু করলাম। আর মনে মনে চিন্তা করতেছিলাম যে এটা আমার সাথে কী হইলো, মানে এইটা আমার সাথে কী হইলো এবং কি ঘটলো আমার সাথে, এটা কেন ঘটলো? আমি নিজের চোখে যেটা দেখলাম এটা তো ভুল হতে পারে না। আমি যেই দেখলাম যে লাশটা এরকমভাবে নড়তেছে, সেটা তো আমি ভুল দেখলাম না, তাহলে আমার সাথে এরকমটা কেন হলো, মানে আমি নিজেও বুঝতে পারলাম না। পরে চলে আসলাম ওইখানে এবং মেসে থাকতেছি আর চিন্তা করতেছি কি করা যায়, কি করব, কোনো উপায় বুদ্ধি পাই নাই।
উপায় বুদ্ধি না পাওয়ার পরে একদিন হলো কি, চিন্তা করলাম যে যা পাই তাই করব, কিছু তো একটা করতে হবে, নাহলে পেট তো চালাইতে হবে, বাঁচতে তো হবে। এবার শেষ পর্যন্ত আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিই। একটা গার্মেন্টসে চাকরি করতেছি, কারণ আমার তো আর কোনো উপায় নেই, আর কোনো উপায়ও নাই, কোনো কিছুও নাই। তখন গার্মেন্টসে চাকরি করতেছি 1 মাস 2 মাস চাকরি করি। আমার মায়েরও কিন্তু কোনো চিঠি লেখা বলি নাই যে আমার সাথে এগুলো ঘটছে, বা খালু আমার এমনি মারছে, আমার বের করে দিচ্ছে, আমি এগুলো কিন্তু বলি নাই। মারও চিঠি লিখে না, মার সাথে তখন আমার চিঠিপত্রের কথা হতো, আমি চিঠি লিখতাম, আমার মা আবার আমার লেগে চিঠি লিখতো, আব্বা চিঠি লিখতো, মা চিঠি লিখতো, ওনাদের সাথে আমার কথাবার্তা হতো। তো এরকম করতে করতে আমি তখন কী করলাম, আপনার একটা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে চাকরি করতেছি, বেতন পাইতেছি, পরিবারকে পাঠাইতে আসি। ওই খালু বা যাদের বাসায় আমি 2.5-3 বছরের মতো ছিলাম, ওনাদের সাথে আমি আর কোনো যোগাযোগ করলাম না, ওনাদের কাছে গেলামও না, তাদের সাথে কোনো কথাবার্তাও বললাম না। তারা যেহেতু আমাকে তাদের ঘর থেকে বেরই করে দিছে, এরপরে তো আর তাদের কাছে যাওয়া বা তাদের সাথে কথাবার্তা বলে এইসবের আর কোনো প্রয়োজন নাই। আমি অ্যাকচুয়ালি আমার মতো করে তখন ওই মেসে থাকতেছি আর গার্মেন্টসে চাকরি করতেছি, এবং মাস শেষে ওদেরকে মেস ভাড়া দিচ্ছি। এমন করতে করতে ভাই একদিন হলো কি, দুপুরের দিকে আমি তখন আমি হেল্পার করি, একটা সিনিয়রের আন্ডার, একটা অপারেটরের আন্ডার আমি হেল্পারই করতে করতে হঠাৎ করে একজন অপারেটর আমার তখন বলল যে একটা ফর্ম আমাকে দিল। ফর্মটা নিয়ে বললো যে ফর্মটা নিয়ে অফিস থেকে সিগনেচার করায় আনো। অফিসের ভিতরে যাইবা, অফিসে যাই দেখবা যে রুজিনা ম্যাডাম বলে একজন ম্যাডাম আছে, ম্যাডামের কাছ থেকে এই ফর্মটা তুমি সিগনেচার করে আনো। এটা আমার ওইখানকার চাকরি ছেড়ে দেওয়ার 6 থেকে 6.5 মাস পরের কথা আমি বলতেছি। তো রুজিনা ম্যাডামের কাছে গিয়ে আমাকে সিগনেচার করাইতে বলছে। এটা কিসের ফর্ম বা কি, ওইটা একটা ফ্যাক্টরি ছিল, সোয়েটার ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি। আমি তখন এটা নিয়ে ওই অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে অফিসে ঢুইকে আমি ওই জায়গার ভিতরে আমি অজ্ঞানের মতো বসে গেছি, জ্ঞান হারিয়ে ফেলি নাই, তবে একটা শর্ট খেয়ে আমি জায়গার মধ্যে বসে গেছি অফিসের মধ্যে। কেন বসে গেছি ভাই, অফিসে যাওয়ার পরে আমি যেই মেয়েটারে দেখলাম, যার কাছ থেকে আমাকে এই পেপারটা সিগনেচার করে আনতে বলছে, আমি ওই মেয়েটারে দেখতেছি। ওই মেয়েটার চেহারা সেম, যে মেয়েটার লাশ কাটা করে আমি যে মেয়েটাকে দেখছিলাম, লাশ কাটা করে যে মেয়েটার আমি জীবিত দেখছিলাম, যার কারণে আমার লাশ কাটা করে চাকরি চলে গেল, এই সেম চেহারার মেয়েটা এখানে বসে আছে, একেবারে অবিকল, এক বিন্দু এদিক সেদিক নাই ভাই। আমার শরীরটা তখন একটা কাঁপ দিয়ে আমি জায়গার মধ্যে বসে গেছি। বসে যাই আমি তাকায় আছি তার দিকে। তা আমরা তো আসলে গার্মেন্টসের হেল্পার, আমাদের তো আর অত ভ্যালু নাই, অত মূল্যায়ন নাই। আমারে বলতেছে এই কি এখানে, ধমক দিয়ে বলতেছে এই কি এখানে। আমি বললাম যে ম্যাডাম এই সিগনেচার করে যাচ্ছে, বলে এই বাইরে থেকে বাইরেও, উনি খারাপ কিছু মনে করছে আর কি। আমারে বের করে দিল, বের করে দিয়ে আমার অপারেটরের কাছে আনছি। অপারেটর আমারে বলতেছে যে কী হয়েছে তোমার, তুমি পাগলামি করছো কেন, কী হয়েছে? আমি বলছি যে না ভাই কিছু না। পরে উনি কী করলে পেপারটা নিয়ে উনি যখন নিজে গেছে অফিসে যায়, উনি সিগনেচার করে উনি আসছে। আসার পর উনি আমারে বলেছে কী হয়েছে আতিক, তোমার সমস্যা কী? আমি ওনারে কিছু বলি না, এবং এরপর থেকে আমার কাছে মনে হতো যেন ওইখানে থাকলে আমার মনে আমি আতঙ্কিত, একটা ভয় ভীতি, একটা আতঙ্কের মধ্যে থাকলে মানুষ যেরকম না, এরকম একটা আমি আতঙ্কের মধ্যে থাকতাম এই রুজিনা ম্যাডামকে দেখলেই। তো রুজিনা ম্যাডামকে দেখলে আমি একটা আতঙ্কের ভিতরে, একটা ভয় ভীতির মধ্যে থাকতাম যে এটা কী ধরনের কথা, একটা মানুষ আরেকটা মানুষের চেহারা এরকম অবিকল কীভাবে হতে পারে, এটি কীভাবে সম্ভব। পরে এখানে কয়েকদিন ধরে চাকরি করি, এবং ওই ঘটনার পরে এই যে আমি অফিসে গেলাম, ওইখানে যাওয়ার পর আমি ঢুলে পড়ে গেছি বা এই কাহিনী রুজিনা ম্যাডামের আবার ভালো পাওয়ার ছিল, উপরের মহল ম্যাডামের ভালো পাওয়ার। ম্যাডাম তখন করলো কি, আমার নামে অভিযোগ করলো, আপনার পিএমের কাছে অভিযোগ করলো, জিএমের কাছে অভিযোগ করলো। অভিযোগ করার পর আমি ছিলাম সামান্য একজন হেল্পার, মাত্র 7 মাস চাকরি করছিলাম ওই ফ্যাক্টরিতে। 7 মাসে আমার ওইখান থেকেও চাকরি চলে গেল। ওই ফ্যাক্টরি থেকেও 7 মাসে চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার পরে আমি আর হিসাব মিলাইতে পারতেছিলাম না যে আমার সাথে এরকমটা কেন হয়, আমি যে জায়গায় যাই সেই জায়গায় কেন বারবার আমি এইভাবে প্রতারিত হই, কেন বারবার আমি প্রতিটা জায়গায় ধরা খাই, এবং এই রুজিনা ম্যাডামের চেহারা কেন ওই লাশ কাটা ঘরে মেয়েটার মতো হবে, কেনই বা আমি ওখানে গিয়ে এরকম সিন ক্রিয়েট করবো, বা কেনই বা আমি খালুর লাশ কাটা ঘরে আমি চাকরি করতাম সেখানে আমি কেন এই ধরনের ঝামেলাগুলো করলাম। সব অপরাধগুলো মাথায় নিয়ে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আমি আমার সমুদ্রের পার আমার বাড়িতেই আমি চলে যাব, আমি খিয়াতেই চলে যাব, আমি আর এখানে থাকবো না, আমি টেকনাফে চলে যাব, আমি থাকবো না। আমার এখানে আর ভালোই লাগছে না, আমি আর কত চিরং শহরে যেখানে যাচ্ছি সেখানে আমি প্রতারিত, ধোকা, আমি একটা পর্যায়ে বাড়িতে চলে আসছি একেবারে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। কারণ ওই সময় আব্বা আম্মা আছে, দাদি আছে, দাদা মারা গেছে, তা আমি তখন ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে আমার আব্বা আম্মা আমারে বলে, তে কী করবি এখন, বাড়িতে চলে আসলি,
এই চাকরি ছেড়ে দিলে কত জায়গায় আজকে 3-4 বছর ধরে ওইখানে চাকরি করিস, তা তোর তো কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, কোনো টাকা পয়সা জমাও নাই, এখন চলবি কেমনে, খাবি কেমনে, করবি কি? আমার আব্বা আমার এগুলা বলতেছে। আমি তখন বললাম, আব্বা জানি না কী করব, কী খাবো, কীভাবে চলবে, এইসব কোনো কিছু আমি জানি না, তবে যা হব আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছে তাই হবে। আমি আর চিটাং শহরে যাব না, আমার কাছে ওই শহরটা আর ভালোই লাগে না। আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমি ধোকা খাচ্ছি, যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় যে আমি কেমন জানি প্রতারিত হচ্ছি, বাবা আমার এগুলো আর ভালো লাগে না। পরে আমার আব্বা আমারে বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাইলে দেখ ট্রলার নিয়ে মাছ টাছ ধরতে পারবি কিনা সমুদ্রে। আমি বললাম না, সমুদ্রে একবার মাছ ধরতে গিয়া তো ভিটা বাড়ি জমি জামা সব কিছুই হারাইলাম, বাড়িঘরও হারাইলাম, তা আমি আর সমুদ্রে মাছও ধরবো না। তো এই করতে করতে বেশিরভাগ সময় বিকালবেলা আমাদের ওই পাড়টাতে আমি গিয়া বসে থাকি, মানে আমাদের সমুদ্রের পাড়ের যে জায়গাটা আছে ওইখানে গিয়ে আমি নীরবে বসে থাকি বেশিরভাগ সময় বিকালবেলা বসে থাকি, মানে অলওয়েজ আমি বিকালবেলা বসে থাকি সমুদ্রের ওই পাড়টার মধ্যে। আমার ওইখানটাতে ভালো লাগে, ওইখানটাতে বসে থাকতে আমার ভালো লাগে, আমি যার জন্য ওখানে গিয়ে বসে থাকি। এই অবস্থার মধ্যে হলো কি, একদিন বিকালবেলা আপনার আসরের নামাজের খানিকটা পরে সমুদ্রের পাড়টা তখন অনেক শান্ত থাকে, অনেক নীরব থাকে, দেখতে ভালো লাগে। আমি সমুদ্রের পাড়ের মধ্যে বসে আছি, এই সময় দেখলাম একটা লোকে, মানে ওকে গাঁড়াল না কি আমি জানি না উনি কে, কিন্তু দেখতে কিছুটা তান্ত্রিকের মতো, মানে গলার মধ্যে অনেক ইয়েটিয়া আছে, মানে তান্ত্রিকটা যে টাইপের আপনার চলাফেরা করে না, চুল টুল লালটা লম্বা টম্বা দরবেশ, এইরকম দরবেশ টাইপের একটা লোক হাতের মধ্যে কী জানি একটা ধরে নিয়ে আসতেছে। আমি যেখানে বসে আছি আমার বাম দিক থেকে উনি এদিকে আসতেছে। তো দেখার পর আমি তখন চিন্তা করলাম যে লোকটা কী নিয়ে আসতেছে, হাতের মধ্যে কি জানি একটা পেঁচায় নিয়ে আসতেছে। ওইটা ভালো করে দাঁড়ায় দেখলাম, আমি সালাম দিলাম, উনি উত্তর আমি বললাম কি আপনি দাঁড়ান তো দেখি। পরে দাঁড়াইছে, না ওইটা হাতের মধ্যে কি দেখলাম একটা সাপ, মানে এভাবে মুখের মধ্যে ধরে আছে, আর এই সাপটা ওনার এই হাতটাকে পেঁচায় আছে, তবে দেখে মনে হলে ছোটো একটা সাপ, মানে বড় না বা সাপের বাচ্চা টাচ্চা হবে এই টাইপের সাপ কিন্তু আমাদের সমুদ্রে পাড়ে অনেক আছে, কিন্তু এরা কখনো কারো ক্ষতি করে না। আমি সাপের নামটা বলতে পারতেছি না, কিন্তু এই সাপটা আমাদেরকে কামড় দেয় না, কখনো ক্ষতি করে না, বা কাউরে কামড় দিতেও শুনি নাই। এই সাপটা ওনার হাতে। আমি তখন বললাম আপনি কে, আপনি তো আমি চিনি না, আর এই সাপ নিয়ে আপনি কই যেতেছেন? পরে বলে তা তোমার সমস্যা কি আমারে বলে। আমি বললাম এই সাপ ছেড়ে দেন। এই কেন সাপ ছাড়বো কেন? আমি বললাম যে এই সাপ তো আমাদের কোনো ক্ষতি করে না, আমাদেরকে কামড়ও দেয় না, কোনো ক্ষতিও করে না, এবং অনেকে আবার এই সাপটাকে খায়ও, বা অনেক ধর্মের মানুষ এই সাপটাকে খায়। তাই আমি বললাম যে এই সাপটা তো আমার অনেকে খায়ও, তো আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন, এটা ছেড়ে দেন। উনি বলে না ছাড়বো না। আরে ভাই ছাড়বেন না কেন, ছাড়তে হবে। তো এই লোকটার সাথে উনি বলে তুমি বুঝো না, এটা ছাড়া যাবে না। তো তর্কাতর্কি লোকটা বুড়ো ছিল, তারা আমি ধাক্কা দিয়ে জেনে পড়ে যায়, ধাক্কাটা দিলে পড়ে যায়, আস্তেই ধাক্কা দিয়ে কিন্তু উনি পড়ে যায়, বয়স্ক লোক তো পড়ে যায়, পড়ে গিয়ে ওনার হাত থেকে সাপটা ছুটে যায়। ছুটে যাওয়ার পরে সাপটা তখন ওইদিকে চলে যায়, আমি তখন গিয়ে ওনার ধরি। আপনি সাপটা ধরলেন কেন? কেন আমি বাধা দিলাম, কেন আমি আটকাইলাম, এটা আমি নিজেও জানি না। কেন আমি ওই জায়গায় গিয়ে লোকের সাথে মারামারি বাজিয়ে দিলাম, কেন আমি সাপ বাঁচিয়ে দিলাম জানি না। পরে ধাক্কাধাক্কির একটা পর্যায়ে লোকটা আমার বলে কাজটা ভালো করিস নাই, তোরে আমি দেখে নিব। এই লোকটার কিন্তু আমি এই জায়গায় আর কখনোই দেখিনি এর আগে আমাদের এলাকায় লোকটার আমি কখনোই দেখিনি। তো আমি ভাবলাম আমি তো এলাকায় থাকি না, আমি তো নতুন আসছি, মনে হয় কোনো নতুন টারাল হতে পারে, সাপ ধরার লোকটুক হতে পারে, সাপুরিয়া হতে পারে, সম্ভবত কোনো একটা সাপুরিয়া হবে, আমি এটাই মনে করি। তো সাপুরিয়া তখন চলে যায়, আমি তখন বাড়িতে, কিন্তু এই যে লোকটার সাথে আমি ধাক্কাধাক্কি করে সাপটারে ছাড়াই দিলাম, আমার ভিতরটা না ভাই তখন অনেক ভালো লাগতেছিল, কেন জানি না। তো রাতের বেলায়, ঘটনার পরে রাতের বেলা আমি বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে আমি সুন্দর মতো শুইছি। শোয়ার পরে এই মনে হয় আমি তন্দ্রায় আসছি, তন্দ্রার মধ্যেই আমি হঠাৎ করে খুব রূপসী একটা মেয়েকে দেখতে পাচ্ছি আমার স্বপ্নের মধ্যে। স্বপ্ন কি বাস্তব আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যেন বাস্তবে, কিন্তু আমি তো তন্দ্রায় ছিলাম। পরে দেখলাম একটা সুন্দরী রূপসী একটা মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে আসছে আমার সামনে বাচ্চা কোলে নিয়ে আসছে, এবং ওই বাচ্চাটার হাতে একটা পুতুল। কোন পুতুলটা ভাই? সেই পুতুলটা, যে পুতুলটা সর্বপ্রথম আমরা সাগরে মাছ ধরতে গিয়ে পাইছিলাম, এবং যে পুতুলের জন্য সর্বোপরি আমার বাবার ট্রলার গেল, আমাদের জায়গা সম্পত্তি গেল, আমাদের ভিটা মাটি গেল, আমাদের সব কিছু গেল যেই পুতুলটার জন্য। সেই পুতুলটা ওই পিচ্চিটার হাতে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। পরে আমার স্বপ্নে বলতেছে যে আমার মেয়ের খেলনাটা তুমি পাইছো, আমারে বলে যে আমার মেয়ের খেলনাটা তুমি পাইছো, খেলনাটা নিয়ে গেছো, এবং ওই খেলনাটা আমি আবার নিয়ে আসার কারণে তোমার উপর অনেক বিপদ গেছে। সর্বোপরি আমার মেয়েটা সমুদ্রের পাড়ে খেলা করতেছিল, এক ভয়ঙ্কর তান্ত্রিক আমার মেয়েটারে দেখে আটকায় ফেলে, এবং আটকাইয়া আমার মেয়েটারে এখান থেকে নিয়ে আসে বন্দি করার চেষ্টা করে। এক সাপুরিয়া আমার মেয়েটারে বন্দি করার চেষ্টা করে, আমার মেয়েটারে নিয়ে যাচ্ছিল, এবং ওই সাপুরিয়ার হাত থেকে তুমি আমার মেয়েটাকে বাঁচাইছো, যার জন্য আমার মেয়ের হাতের ওই খেলনাটা আমি তোমাকে পুনরায় আবারও দিয়ে গেলাম।
আমার মেয়ের হাতের ওই খেলনাটা আমি পুনরায় তোমাকে আবারও দিয়ে গেলাম, তুমি ভালো থাকো। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আমাকে যখন ডাকবা, যখন আমাকে তোমার মনে হবে আমাকে ডাকলে আমি তোমার কাছে আসবো। আমি যখন তুমি তোমার অন্তর থেকে আমাকে ডাক দিবা আমি বুঝতে পারবো, আমি সে রাতে এসে তোমার সাথে দেখা করে যাব। এটা বলা মাত্রই আমার তখন এটা বলে উনি চলে গেছে, এবং চলে যাওয়া মাত্রই আমি দেখলাম যে ওই মেয়েটা আমার বালিশের পাশে পুতুলটা রেখে গেছে। আমার তখন ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমি আমার বালিশের পাশে তাকায় দেখতেছি সেম এই পুতুলটা আমার বালিশের পাশে, যে পুতুলটা আজ থেকে বহু বছর আগে আমার জীবন ধ্বংস করেছে। পুতুলটা আমার বালিশের পাশে। পুতুলটা পাওয়া মাত্র আমি পুতুলটা দেখার পরে আমি প্রথমে একটা চিৎকার দিছি, এবং তখনই আমার নাকের মধ্যে এক ধরনের ঘ্রাণ আইতেছে, সুগন্ধি ঘ্রাণ। আমাদের ঘরটা ছিল হচ্ছে আপনার সনের ঘরের মতো বাঁশ দিয়ে করা। পাশের রুম থেকে আমার মা বলতেছে, তুই ঘরের মধ্যে এত সেন্ট মারতেছিস কেন? আমার আম্মা বলে। আম্মা মনে করছে আমি চিটাং থেকে আসার সময় কোনো সেন্ট আনছি, আমি সেন্ট মারছি ঘরের মধ্যে। আম্মা আমারে বলে, তুই ঘরের মধ্যে সেন্ট মারছিস কেন? ঘরের মধ্যে তুই সেন্ট মারলি কেন? এত ঘ্রাণ কেন? সুগন্ধি কেন? আমি শুধু বললাম, মা আমার ঘরে একটু তাড়াতাড়ি আসো। আব্বা আমার বলছে আমার ঘরে একটু তাড়াতাড়ি আসো। তখন তারা আমার ঘরের দরজা পর্যন্ত আসছে, আইসা বলে দরজা খোল, কি হয়েছে? আমি গিয়ে দরজা খুলছে, আব্বা আম্মা ঘরে ঢুকছে। আমার ঘরটা সুগন্ধিতে পুরো মধু, একদম মুখর হয়ে আছে। আমার আব্বা আম্মা বলে, কি রে, কি হয়েছে? আমি বললাম, আব্বা আমার বালিশের পাশে এটা কি দেখো তো। আমার আব্বা তখন দেখে তো অবাক। আব্বা বলে, এটা কি? আমার আব্বা ওইটা হাত দিয়ে ধরার পরে বলে, এটা কী রে? আমি বললাম, যেটা আপনি বড়দাদার কবরের পাশে খুঁজছিলেন আজ থেকে বহু বছর আগে, এটা সেই জিনিস। আমার আব্বা বলে, এটা কীভাবে সম্ভব? এটা এখানে কেমনি আসলো? তুই এটারে পাইছিস আবার? আমি বললাম, না, এটা যে নিয়ে গেছে সেই আবার দিয়ে গেছে। আমার আব্বা বলে, আমি তো তোর কথাবার্তার ধরন কিছু বুঝি না, কে নিয়ে গেছে? আমি তখন বললাম, আব্বা আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়বো, একটু নফল নামাজ পড়বো, আমার একটু বিছনা করে দাও। আমার মা আমার একটু বিছনা করে দাও। আমি বিছনার মধ্যে বসে সেজদা দিয়া আল্লাহর কাছে কান্না করতে শুরু করি। এবং আমি আমার মা বাবাকে বলি যে এই ঘটনা। তারা এগুলো শোনার পরে অবাক হয়ে যায়। আমি বলে, মা আমার যেই বন্ধুদের আমার এত বড় ক্ষতি করছে বা যাই করছে, আমি এটা তাদের মাঝে বন্টন করে দিব, ভাগ করে দিব। এটার হকদার তারাও আছে। আমার আব্বা মা বলে, না, এটার হকদার তারা কিভাবে থাকে? এটার হকদার তারা নাই। তারা যদি এটার হকদার থেকেও থাকে, তারা আমার সাথে যে অন্যায় করছে এরপরে তারা এটার হকদার আর নাই। প্রয়োজনে এটা দিয়ে তুই কিছু একটা কর, এটা তাদেরকে দিব না। আমার আব্বাও রাজি না দেওয়ার জন্য, আমার মাও রাজি না। এবং এরপরও আমি নিজের ইচ্ছায় আমার এই 6টা বন্ধুকে আমার মতো করে সাহায্য করে দিছি। 6টা বন্ধুরে আমি ব্যবসা বাণিজ্যের লাইন ধরাই দিছি। আমাদের এলাকার এই 6টা বন্ধুকেই। ওরা আমারে বলে, না লাগবে না, আমার কাছ থেকে তারা নিচ্ছে না। এরপর আমি নিজের থেকে টাকা দিয়া তাদেরকে আমি ভালো লাইন ধরাই দিছি। আমাদের জমি বিক্রি, টলার বিক্রি টাকা দিয়ে তারা কিছুই করতে পারে নাই। আমি আমার এই 6টা বন্ধুরে প্রতিষ্ঠিত করে দিছি, এক কথায় বলতে গেলে আমার নিজের টাকা দিয়া। এবং ওই টাকা থেকে আমি একটা মসজিদ বানাইছি উখিয়াতে। আমার একটা মসজিদ বানাইছি, আমার বাবার নামেই একটা মসজিদ বানাইছি। ওইখানে একটা এলাকাতে একটা মসজিদ বানাইছি, বিভিন্ন ট্যুরিস্ট আসলে ওখানে নামাজ পড়ে। এবং মাদ্রাসা করেছি এবং 2টা এতিমখানা দিয়েছি। সবশেষ আমার পরিবার আমাকে বিয়েও করায়। আমার নিজেরও 2টা ছেলে 2টা মেয়ে আছে, তারাও এখন বড় বড় হয়েছে। আমি এখন প্রায় প্রাপ্তবয়স্ক, আপনার বাবা দাদাদের মতো বয়স হব। তো এখন আমার এই বয়সে এসে আমি আপনার গল্পগুলোকে হঠাৎ করে পাইলাম এবং শুনতে শুরু করলাম। তো অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আমার মতো অনেকেই তো গল্প বলে, আমিও আমার গল্পটা আপনার সাথে শেয়ার করবো। আমি আমার গল্পটা আপনাকে জানালাম। তো আপনি যদি পারেন আপনি আমার এই গল্পটার নাম ঠিকানাগুলা লুকিয়ে আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। কেন নাম ঠিকানা লুকাইতে বলছি এটা আমি আপনাকে পরে বলবো, সেটা আপনি প্রচার করবেন না। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই আতিক হোসেনের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা, হৃদয় স্পর্শ করার মতো গল্পটা শোনার জন্য। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। ওনাকে বললাম যে উনি আমাকে কিছু ঘটনা বললো, ওনার পারিবারিক কিছু ঘটনা আছে এবং ওনার বন্ধু বান্ধবদের নিয়ে কিছু ঘটনা আছে, যার জন্য উনি চায় না যে ওনার নামটা প্রচার করি। তা আমি বললাম যে গল্পটা যদি আমি কক্সবাজারের কথা নাই বলি তাহলে আপনার গল্পটা কেউ বিশ্বাস করবে না, আর তাছাড়া এই গল্পটা আমি বুঝাইতেও পারবো না। তো আমি অ্যাটলিস্ট কক্সবাজারটা রাখি, আপনার নামটা আর ঠিকানাটা চেঞ্জ করে দিই, শুধু কক্সবাজারটা রাখি এবং শুধু তার নামটা চেঞ্জ করেছি। এবং ঘটনাটা কক্সবাজারেরই এবং আজ থেকে প্রায় বহু বছর আগের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যে ঘটনা আমাকে অবাক করেছে।
তাই বলবেন ভাই নিরাশ হতে নাই, নিরাশ হতে নাই। আল্লাহ যা নিয়ে যায় তার চেয়ে অনেক বেশি কিছু দেওয়া যায়। আল্লাহ যা নিয়ে যায় তার থেকে অনেক বেশি কিছু দিয়ে যায়। যখন নিয়ে যায় তখন আমরা আঘাত পাই, আর যখন দিয়ে যায় তখন আমরা ভুলে যাই। তাই যেটা নিয়ে গেছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তুমি ভালো মনে করছো তাই তুমি নিয়ে গেছো, আর আমার বিশ্বাস তুমি মহান রাব্বুল আলামিন আমাকে তার চেয়ে স্পেশাল কিছু দিবা। একটা মাটির দলা নিয়ে ধরেন আপনি 2 হাতে 2টা মাটির দলা নিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। এখন কোনো কারণে আপনার হাত থেকে 2টো মাটির দলা পড়ে গেল, আপনার খুব কষ্ট হচ্ছে যে পড়ে নষ্ট হয়ে গেল 2টো মাটির দলা, খারাপ লাগতেছে। সামনে যাওয়ার পরেই দেখলেন যে আপনি 2টো স্বর্ণের দলা পড়ে আছে, স্বর্ণের বল পড়ে আছে। এখন আমার কথা হচ্ছে যদি আগের 2টো মাটির দলা আপনার হাতে থাকতো আপনি স্বর্ণটা উঠাতেন কেমন করে? আল্লাহ ওই মাটির দলা 2টো আপনার হাত থেকে ফেলে দিয়ে স্বর্ণটা ধরার জন্য আপনার হাতটাকে খালি করেছে। তাই মহান রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখুন, তিনি যা করে অবশ্যই ভালোর জন্য করেন এবং তিনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পরিকল্পনাকারী। বন্ধুরা, এই গল্প কেমন লাগলো এবং গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও কমেন্ট বক্সে লিখবেন। আর অবশ্যই ওনার নামটা আমি আতিক হোসেন এখানে দিয়েছি, এটা ছদ্মনাম। সো ওনাকে কিছু বলার থাকলে আপনারা কমেন্টে লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।